আসসালামু আলাইকুম। নতুন আরেকটি চাইনিজ রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। ড্রামাটা বেশ পুরনো, তবে অনেক রোমান্টিক। ড্রামার হিরো আর হিরোইনের কেমিস্ট্রি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো ড্রামাটা দেখে আসা যাক। ড্রামার শুরুতেই আমরা একজন আর্টিস্ট মেয়েকে দেখতে পাই। ওর নাম সিচি। মেয়েটা কিছু মেয়েদের ছবি আর্ট করছিল। সবাই বলাবলি করছিল সিচি এই শহরের ফেমাস আর্টিস্ট। বর্তমানে তার আর্ট অনেক ভাইরাল হয়েছে। সিচি একটা বারে বসে এসব মেয়েদের ছবি আঁকছিল। একটু পরেই সেই বারে আমরা একজন রহস্যময় মেয়েকে আসতে দেখি। সে যখন ঘরে ঢোকে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় সিচি আর ওই মেয়েটি বসে কথা বলছে। এই মেয়েটির নাম কিন। সে হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়ে। সিচি কিনকে জিজ্ঞাসা করে অন্যান্য মেয়েদের মতো কিনও কি তার ছবি আর্ট করাতে চায় কিনা। সবাই তো তাদের যৌবনটাকে অনেক বেশি পছন্দ করে, তাই যাতে বৃদ্ধ বয়সে তাদের যৌবনকালের ছবি দেখতে পারে, এই কারণেই ছবি আর্ট করায়। তাহলে কিন কেন এমনটা করতে চাচ্ছে? তবে কিন সিচিকে বলে, তুমি কি তোমার বোনকে দেখতে চাও না? নিজের বোনের কথা শুনে তো সিচি অবাক হয়ে যায়। সে অনেক বছর ধরে ওর বড় বোনকে খুঁজে বেড়াচ্ছিল, যে নিখোঁজ ছিল। কিন তার প্রাইভেট প্যালেসের ঠিকানা সিচিকে দেয় আর বলে রাতের বেলা এখানে চলে এসো যদি তোমার বোনকে ফিরে পেতে চাও। এরপরেই দেখা যায় সিচি তার আর্ট করা জিনিসপত্র নিয়ে কিনের প্রাইভেট প্যালেসের সামনে চলে এসেছে। তবে ও কিনকে দেখতে পাচ্ছিল না। সিচি ভয়ে ভয়ে ভিতরে যায়। আর একটু এগিয়ে যেতেই ও দেখতে পায় কিন অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। এই ছেলেটি একজন প্রিন্স। ওর নাম জিহাং। সিচি এটা দেখে একটু ভয় পেয়ে যায় আর ও দ্রুত বের হয়ে যাচ্ছিল। তখনই কিন ওয়াইন আনার বাহানায় সেখান থেকে উঠে আসে আর সিচিকে বলে, তুমি যদি এখান থেকে বের হয়ে যাও তাহলে তুমি তোমার বোনকে কখনোই দেখতে পাবে না। সিচি তখন দাঁড়িয়ে যায়। কিন বলে, তুমি যা দেখছো সেটারই ছবি আর্ট করো। মানে কিন চাচ্ছিল সিচি তার আর জিহাংয়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি আর্ট করুক। আর বুঝতেই পারছেন এটা পরবর্তীতে প্রিন্সকে ব্ল্যাকমেল করার কাজে লাগবে। মানে প্রাচীনকালের ভিডিও ক্যামেরা। যা হোক সিচি অন্য একটা রুম থেকে লুকিয়ে কিন আর জিহাংকে দেখছিল। মানে ছবি আঁকার জন্য তো দেখতে হবে আর কি। ভুলবশত একটা জিনিস নিচে পড়ে যাওয়ায় জিহাংয়ের সন্দেহ হয়। তবে কিন জিহাংয়ের মাইন্ড ঘুরিয়ে ফেলে আর তারপর জিহাংকে জিজ্ঞাসা করে জিহাং সারা জীবন তার সাথে থাকবে কিনা। কিন খুব আদুরে কণ্ঠে জিহাংকে বলছিল সে শুধুমাত্র জিহাংয়ের সাথেই থাকতে চায়। সে হানসেংকে বিয়ে করতে চায় না। হানসেং এই রাজ্যের জেনারেল। কিন যেহেতু প্রাইম মিনিস্টারের মেয়ে ছিল, তাই তার হানসেং এর সাথে বিয়ে ঠিক হয়েছে। আর এই বিয়েটা রাজার তরফ থেকে ঠিক হয়েছিল, তাই এই বিয়ে ভাঙার কোনো উপায় ছিল না। কিন জানায় সে কোনোভাবেই এই বিয়ে করবে না। জিহাং তখন বলে, তাহলে তুমি এই বিয়েটা কিভাবে ভাঙবে? রাজার কাছে গিয়ে বলবে তোমার আমার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে? এই ধরনের কথা দ্বিতীয়বার চিন্তাও করবে না। তোমাকে অবশ্যই জেনারেল হানসিংকে বিয়ে করতে হবে আর সেখানে আমার হয়ে কাজ করতে হবে। মানে জিহাং তার নিজের প্রেমিকাকে ব্যবহার করছিল জেনারেলকে হাত করার জন্য। এসব বলে জিহাং চলে যাচ্ছিল। কিন তখন বলে সে প্রেগনেন্ট। জিহাং তখন হাসতে হাসতে বলে, প্রত্যেক বছর শত শত মেয়ে আমাকে এই কথাটা বলে, আমার সবার চেহারা মনেও নেই। এটা বলে জিহাং সেখান থেকে বের হয়ে যায়। এদিকে সিচিত তার আর্ট কমপ্লিট করে ফেলেছিল আর সে ভয়ে ভয়ে উঁকি মেরে দেখছিল যে কিন কোথায় আছে। কিন্তু সে কিমকে কোথাও দেখতে পায় না। সিচি বেরিয়ে আসে আর কিমকে খুঁজতে থাকে। দেখতে পায় কিম সুইমিং পুলের ভিতরে রয়েছে। সিচি কিমকে বলে তার পেন্টিং কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কিম যেন তার বোনের খোঁজ দিয়ে দেয়। তবে কিন আনমনে বলতে থাকে, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? কখনো এমন মনে হয়েছে যে যা কিছুর বিনিময়ে তুমি শুধু তার সাথেই থাকতে চাও? এসব শুনে সিচি চুপ হয়ে যায়। কিন বলে, তার মানে তুমি কাউকে ভালোবেসেছো? এবার সিচি একটু বিরক্ত হয়ে বলে, আমি ভালো করেই বুঝতে পেরেছি তুমি আমার বোনের বিষয়ে জানো না। আমি যাচ্ছি, তোমার ছবি এখানে রেখে গেলাম। কিন্তু এরই মধ্যে কিন আবার পানির মধ্যে ডুব দিয়ে দিয়েছে। সিচি যখন দেখতে পায় কিন অনেকক্ষণ পরেও পানি থেকে উঠছে না, ও একটু ভয় পেয়ে যায়। ও দ্রুত পুলের পাশে গিয়ে কিন বলে ডাকছিল। তখনই কিন উঠে আসে আর সিচিকে পানির মধ্যে টেনে নেয়। এখান থেকেই সিন কাট হয়। সিজি অজ্ঞান হয়ে গিয়েছে আর কিন তাকে পানি থেকে তুলে এনে শুইয়ে দেয়। এরপর আমরা অদ্ভুত একজন মানুষকে দেখতে পাই যার ফেসে মাস্ক পরা ছিল। একটা চোখ বেরিয়ে আছে যেটা খুবই ভয়ঙ্কর লাগছিল। কিন অদ্ভুতভাবে সিচির উপর উঠে বসে আর বলে, খুবই সুন্দর চেহারা, আজকের পর থেকে এই চেহারা আমার হবে। আবারও এখানে সিন কাট। আমরা অন্য একটা অবস্থা দেখতে পাই যেখানে সিচির গলায় কেউ একজন ছুরি ধরে রেখেছে।
আর একটা ছেলে তীর তাক করে দাঁড়িয়ে আছে। সে সিচিকে জিজ্ঞাসা করছে, মিস আপনি কি ভয় পাচ্ছেন? সিচি তখন মাথা নেড়ে জানায় ও ভয় পাচ্ছে না। তখন ওই তীর ধরা ছেলেটা তার তীরটা মেরে দেয় এবং মনে হচ্ছিল সেই তীরটা সিচিরই লেগেছে। এই দুঃস্বপ্ন দেখে একটা মেয়ে জেগে ওঠে আর দেখতে পায় সে বউয়ের সাথে আছে। এরই মধ্যে একজন মেয়েট ভিতরে আসে আর এই মেয়েটাকে মিস বলে ডাকতে থাকে। আজ এই মেয়েটির বিয়ে। এটা শুনে মেয়েটি অবাক হয়ে যায়। সে ওই মেয়েটিকে বলছিল, আমি তোমার মিস না, আমি তো সাধারণ একজন মানুষ। মেয়েট এই মেয়েটিকে খুব সম্মান দিচ্ছিল। মেয়েটি এটা দেখে অস্থির হয়ে আয়না খুঁজতে থাকে এবং যখন আয়না দেখে সে তো পুরো অবাক হয়ে যায়, কারণ তার চেহারা একদম কিনের মতো। কিন্তু এটা কিন ছিল না, এটা ছিল সিচি। সিচি তো পুরো পাগলের মতো হয়ে যায়। সে ছুটছিল সারা বাড়ি জুড়ে আর বলছিল অন্য একটা আয়না কোথায়। সিচি বিশ্বাসই করতে পারছিল না তার চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে। তার চেহারা চেঞ্জ হয়ে কিনের মতো হয়ে গিয়েছে। বাড়ির সমস্ত মেড এবং গার্ডরা সিচিকে আটকাচ্ছিল। এরপর আমরা জেনারেল হানসেংকে দেখতে পাই, যে একটা অপরাধীকে বেঁধে ইন্টারোগেট করছিল। এদিকে সিচি দৌড়াতে দৌড়াতে একটা ঘরের সামনে চলে আসে আর জানালা দিয়ে দেখতে পায় ওই ঘরের ভিতরে একটা আয়না আছে। তাই সিচি দ্রুত ভিতরে যায় এবং ওই আয়নায় নিজের মুখ দেখে আর দেখতে পায় সত্যি সে কিনের মতো হয়ে গিয়েছে। সিচি তো হতাশ হয়ে যায়। তবে সেই আয়না ধরার জন্য গোপন একটা কক্ষের দরজা খুলে যায়। ঠিক সেই সময় জেনারেল ওই অপরাধীকে মেরে ফেলেছে। সিচির মুখে এসে রক্তের ছিটা লাগে, যেটা দেখে সিচি ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সিনে আমরা আসল কিনের ভাইকে দেখতে পাই, মানে প্রাইম মিনিস্টারের ছেলে। তার কাছে এসে কিনের মেড বলছিল, মিস আজ চিৎকার করে করে বলেছে যে সে কিন না। এটা শুনে কিনের ভাই হাসতে হাসতে বলে, ও তো হানসেংকে বিয়ে করতে চায়নি। হানসেংকে বিয়ে না করার জন্য ও এই নাটক করছে। আমি ওকে খুব ভালো করেই চিনি। এখন তুমি আমার একটা কাজ করে দাও। এবং মেয়েদের কানে কানে কিছু একটা বলে। মেয়ের দ্রুত হাঁটু গেড়ে বসে কান্না করে ফেলে আর বলে সে এমন কাজ করতে পারবে না। কিনের ভাই তখন বলে, তুমি যদি এই কাজ না করো তাহলে আমি তোমার সাথে সাথে তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। আমার মুখের উপর না বলার সাহস তোমার কোথা থেকে হলো? মানে ওই মেয়েটকে এই কাজটা করতেই হবে। আর এরপর সেই মেয়েট যায় সিচির ঘরে, মানে কিন রূপী সিচি আর কি। গিয়ে বারবার সিচির কাছে মাফ চাইতে থাকে, বলতে থাকে আমাকে ক্ষমা করে দিন, ইয়ং মাস্টার আমাকে এটা করতে বাধ্য করছে। আসলে আসল কিনের ভাই তার বোন কিনকে মারতে চাচ্ছিল, জেনারেল হানসেংকে ফাঁসানোর জন্য। এই মেয়ের সিচির ঘোমটাটা সিচির মুখের উপর দিয়ে দেয়, যাতে করে সিচির চেহারা তার দেখতে না হয়। আর তারপর সিচির গলা টিপে ধরে। কিন্তু তখনই সেখানে জেনারেল হানসেং চলে আসে। মেয়ে তখন দ্রুত ভয় পেয়ে বলে, আমি তার ঘোমটাটা তার মাথার উপর দিয়ে দিচ্ছিলাম, যেহেতু সে এখনো অজ্ঞান রয়েছে। জেনারেল তখন বলে, তুমি এখন আসতে পারো। ওই মেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। এরই মধ্যে সিচির জ্ঞান ফেরে। হানসেং গিয়ে যখন সিচির ঘুমটা তোলে, সিচি তো হানসেংকে দেখে অবাক হয়ে যায়। একটু আগে যে দুঃস্বপ্নটা সিচি দেখে জেগে উঠেছিল, সেই দুঃস্বপ্নে তীর হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটাই ছিল হানসেং। এবং ওইটাই ছিল তাদের প্রথম দেখা। আর প্রথম দেখাতেই সিচি হানসেং এর প্রেমে পড়ে গিয়েছিল। সে তো হানসেংকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আনমনে বলে ওঠে, এটা তাহলে আপনি? হানসেং সিচিকে বলে, এখনো ক্রস কাপ ওয়াইনের রিচুয়াল কমপ্লিট হয়নি, চলুন সেটা কমপ্লিট করি। সিচি কিছু বলতে চাচ্ছিল, তবে হানসেং কোনো কথাই শুনে না। সে কাপে ওয়াইন ঢালে এবং ক্রস কাপ ওয়াইন রিচুয়াল করতে থাকে। সিচি তখন চুপ হয়ে যায়। ও তো হানসেংকে ভালোবাসতো, তাই ও মনে মনে চিন্তা করতে থাকে হানসেং এর ওয়াইফ হিসেবেই এখানে থেকে যাবে এবং হানসেং এর সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে। কিন্তু তখনই বাইরে থেকে কেউ একজন হানসেংকে সংকেত দেয়, মানে সে একটা শব্দ শুনতে পায়। তখন ক্রস কাপ ওয়াইনের রিচুয়াল কমপ্লিট না করেই হানসেং সিচিকে বলে, আপনি হয়তো ক্লান্ত, রেস্ট করুন, আমি এখন যাচ্ছি, আমার কাজ আছে। এটা বলে সে সিচিকে বাইরে থেকে তালা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এরপর আমরা সেই মেইডকে দেখতে পাই যে একটু আগে সিচিকে মারার চেষ্টা করছিল। সে একটা রুমাল ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এটা ছিল কিছু আততায়ীদের জন্য সংকেত, তারা সিচিকে মারতে এসেছিল সিচির ভাইয়ের কথায়। আর ওই আততায়ীরা সংকেত পেয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। তারা সিচির ঘরে তালা ভাঙার চেষ্টা করছিল। সিচি তো ভিতর থেকে এই বিষয়টা বুঝতে পেরে ভয় পেয়ে যায়। তবে এটা যেহেতু জেনারেলের মেনশন ছিল, সেখানে তো প্রচুর গার্ড, সেখানে জেনারেলের গার্ডরা চলে আসে এবং আততায়ীদের সাথে তো পুরো ফাইট শুরু হয়ে যায়। ভেতরে সিচি ভয়ে একদম কুঁকড়ে ছিল। একটু পরে সিচির দরজা খুলে যায়। একজন আততায়ী আসে সিচিকে মারার জন্য, কিন্তু কেউ একজন পেছন থেকে ওই আততায়ীকে তীর মেরে দেয়।
দেখা যায় হানসেং চলে এসেছে। শিচি ভয়ে তো উল্টে পড়ে গিয়েছে। হানসেং সেই সকল আততায়ীকে মেরে ফেলে আর তারপর শিচির কাছে আসে। শিচিকে শান্ত করে বলে, একদমই ভয় নেই, আমি এখানে চলে এসেছি। শিচি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। হানসেং শিচিকে বলে, আর কোনো বিপদ নেই, আমি এখন তোমার ঘরের সামনে গার্ডদের রেখে যাচ্ছি। তুমি চাইলে কাল সকালে এখান থেকে চলে যেতে পারো। কেউ আমার নাম খারাপ করার জন্য আমার ওয়াইফকে বিয়ের রাতে মারার চেষ্টা করেছে। আমি দুঃখিত, আমার জন্য তোমাকে এই অসুবিধা পোহাতে হলো। এটা বলে হানসেং সেখান থেকে বের হয়ে যায়। আর সিচি ঘরের মধ্যে বসে থাকে। সে মনে মনে চিন্তা করতে থাকে তার দ্রুত কিনকে খুঁজতে হবে এবং জানতে হবে কিন কেন তার চেহারা চেঞ্জ করে নিয়েছে। এরপরে দেখা যায় জিহাং কিনের ভাইকে মারধর করছে আর বলছে, তুমি কেন কিনের উপর হামলা করিয়েছ? সে জেনারেল মেনশনে আমার হয়ে কাজ করবে। জিহাং কিনের ভাইয়ের গলায় ছুরি ধরে বলে, সে যদি আর কখনো কিনকে টাচ করার চেষ্টা করে তাহলে জিহাং কিনের ভাইকে মেরে ফেলবে। কিনের ভাই তখন ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা হানসিংকে দেখতে পাই। সে একটা লকেট নিয়ে বসেছিল। এই লকেটটা আসলে ক্রাউন প্রিন্সের লকেট। কিছুদিন আগে ক্রাউন প্রিন্স খুব অদ্ভুতভাবে মারা গিয়েছে। ক্রাউন প্রিন্স অসুস্থ ছিল, তাই সবাই মনে করছিল ক্রাউন প্রিন্স তার অসুস্থতার কারণে মারা গিয়েছে। কিন্তু হানসিং সেটা মনে করতো না, কারণ ক্রাউন প্রিন্সের হাতের মধ্যে এই লকেটটা ছিল, যেটা ক্রাউন প্রিন্সের না। তাই হানসিং মনে করতো এই লকেটটা যার, সে এই ক্রাউন প্রিন্সকে হত্যা করেছে। হানসিং এর সাথে তার বেস্ট ফ্রেন্ড ইয়ান দাঁড়িয়েছিল। ইয়ান হানসিং এর পরামর্শদাতা। ইয়ান হানসিংকে বলে, আমার মনে হয় প্রাইম মিনিস্টারের মেয়ে কিনের সাথে তোমার বিয়ে হওয়াটা খুবই রিস্কি একটা বিষয়। এখানে কিনকে স্পাই করে পাঠানো হয়েছে, তুমি ওকে একদমই বিশ্বাস করো না। হানসিং তখন বলে, আমার মনে হয় না কিন তেমন, ওকে দেখে আমার বেশ সাদাসিধেই মনে হয়েছে। আর আমি যতদূর শুনেছি ও ক্যারেক্টারলেস, তেমনটাও মনে হয়নি। ইয়ান তখন বলে, একবার দেখেই তুমি এগুলো বুঝে গেলে? হানসিং বলে, আমি তাকে আগামীকাল সকালে চলে যেতে বলেছি। ইয়ান এবার বলে, সে যদি সত্যিই চলে যায় তাহলে তোমার মতো আমিও তাকে বিশ্বাস করে নিব। আর পরদিন সকালে দেখা যায় সত্যি সত্যি শিচি একটা চিঠি লিখে বাড়ি থেকে চলে গিয়েছিল, যেহেতু হানসিং তাকে চলে যেতে বলেছে। তবে তখনই বাইরে থেকে একজন জানায় রাজার ইউনুস এসেছে। রাজা হানসিং আর কিনের বিয়ে উপলক্ষে তাদের জন্য গিফট পাঠিয়েছে, যেটা দুজনকে একসাথে অ্যাকসেপ্ট করতে হবে। ব্যাস, হানসেং তো বিপদে পড়ে যায়। এদিকে শিচি ডিরেক্ট চলে এসেছিল আসল কিনের কাছে, যে তার চেহারা চুরি করে নিয়েছে। এসে তো কিনকে ডাকাডাকি শুরু করে। কিন তখন বের হয়ে এসে বলে, বাহ, আমি তো দেখতে অনেক সুন্দরী। শিচি কিনকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করেছে। কিন তখন বলে, প্রথমত আমি হানসেংকে বিয়ে করতে চাই না, আর এই বিয়েটা ভাঙাও সম্ভব ছিল না। তাই আমি তোমাকে আমার মতো চেহারা দিয়েছি যাতে তুমি আমার জায়গায় হানসিংকে বিয়ে করতে পারো। আর দ্বিতীয়ত, আমি জিহাং এর বাচ্চার জন্ম দিতে চাই। প্রথম পর্বেই কিন্তু কিন বলেছিল যে সে প্রেগনেন্ট। কিন শিচিকে বলে, এখন তুমি আমার হয়ে আমার জায়গায় কাজ করবে। আমার জেনারেল মেনশন থেকে একটা জিনিস আনা প্রয়োজন, তুমি আমার জন্য সেটা খুঁজে আনবে। শিচি তখন রাগে ওর চুলের কাঁটা দিয়ে কিনের উপর আক্রমণ করতে যায়। কিন তখন বলে, তুমি যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টাও করো তাহলে তোমার বোন তো আমার কাছে আছেই, তার উপর আমি তোমার ফেস নষ্ট করে দিব, যাতে করে তুমি তোমার রিয়েল ফেস কখনোই না পাও। তাই বাধ্য মেয়ের মতো আমি যেটা বলছি সেটা করো। এদিকে হানসিং রাজার ইউনুসের সাথে দেখা না করে তাকে অপেক্ষা করাচ্ছিল, কারণ সে তার ওয়াইফকে ছাড়া রাজার উপহার গ্রহণ করতে পারবে না। এদিকে তার ওয়াইফ মিসিং, এই বিষয়টাও পাবলিক করতে পারবে না। ইয়ান কোনোভাবে গল্প করে রাজার ইউনুসকে সামলানোর চেষ্টা করছে। সে জানায় যেহেতু গতকালই ওদের বিয়ে হয়েছে তাই ওরা একটু দেরি করে উঠছে। ইউনুস তখন বলে, প্রায় সন্ধ্যা হতে চলেছে, ওরা আর কত দেরি করে উঠবে। মানে সে বুঝতে পারছিল কোনো একটা ঝামেলা তো হয়েছেই। এদিকে কিন শিচিকে তার বোনকে দেখায়। তার পিঠে একটা পিস ব্লসমের ট্যাটু ছিল, যেটা দেখে শিচি নিজের বোনকে চিনতে পারে। সে কিনের পুলের মধ্যে বসেছিল। কিন শিচিকে জানায় শিচির বোনকে পয়জন দেওয়া হয়েছে, আর শিচির বোনকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিনের থেকে অ্যান্টিডোট নেওয়া তার প্রয়োজন। শিচি যতদিন পর্যন্ত কিনের হয়ে কাজ করবে ততদিন পর্যন্ত কিন শিচির বোনকে সুস্থ রাখবে। যদি শিচি উল্টাপাল্টা কিছু করে তাহলে কিন শিচির বোনকে মেরে ফেলবে। শিচি জিজ্ঞাসা করে, এই ট্যাটু ছাড়া আর কি প্রমাণ আছে যে ওই আমার বোন? কিন তখন শিচিকে ছোট্ট একটা খেলনা টাইপ দেয়, যেটা শিচি ছোটবেলায় তার বড় বোনকে দিয়েছিল। এবার তো শিচি বিশ্বাস করে নেয় যে এটাই তার বোন, আর তাই সে বাধ্য হয় কিনের সকল কথা শুনতে। শিচি জেনারেল ম্যানশনে ফিরে আসে। হানসিং শিচিকে দেখে অবাক হয়ে বলে,
তুমি তো চলে গিয়েছিলে, তাহলে কেন ফিরে আসলে? সিজি তখন বলে, তুমি গতকাল আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। এর মধ্যে ওই পাশ থেকে দেখা যায় ইউনুস ইয়ানকে ঠেলে ঠুলে বের হয়ে যাচ্ছে, এটা জানাতে যে প্রাইম মিনিস্টারের মেয়ে কিন উধাও। কিন্তু তখনই সে দেখতে পায় কিন আর হানসিং সামনাসামনি দাঁড়িয়ে আছে। মানে এটা তো সিজি ছিল, তবে চেহারা তো কিনের। এরপর হানসিং আর সিচি রাজার উপহার গ্রহণ করে। পরবর্তী সিনে দেখা যায় সিচি তার ঘরের বাইরে দাঁড়িয়ে জোনাকি পোকা দেখছিল, আর সে মনে মনে ভাবছিল, সিচি এবার তুমি মেনে নাও যে তুমি কিন, আর তোমাকে কিনের হয়ে কিছুদিন জীবনযাপন করতে হবে তোমার বোনকে বাঁচানোর জন্য। সিচির এবার একটু ভালো লাগে, আর ও জোনাকি পোকা ধরার চেষ্টা করে। তখন হানসিং সেখানে আসে, আর ও সিচিকে দেখে অবাক হয়ে যায়। সিচিকে দেখে ওর কেন যেন ভালো লাগছিল। হানসিং সেখানে এসে সিচিকে বলে, তোমার কি জোনাকি পোকা খুব পছন্দ? সিচি তখন বলে, যতবারই আমি জোনাকি পোকা দেখি ততবারই আমার মনে হয় সামনে কোনো আশা রয়েছে। মানে কোনো বিপদের সময় ও যদি জোনাকি পোকা দেখতে পায়, তাহলে ওর মনে নতুন আশার উদয় হয়। এটা শুনে হানসিং অবাক হয়ে যায়, সেও তো সিচির সাথে সময় কাটিয়েছিল। হানসিং ফার্স্টের একটা সিন চিন্তা করে, যেখানে সিচি তাকে এই কথাই বলেছিল। হানসিং সিচিকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে? সিচি তখন বলে, আপনি নিশ্চয়ই মজা করছেন, আপনার সাথে তো আমার কখনোই দেখা হয়নি। হাসিং আবারও সিচিকে জিজ্ঞাসা করে, তুমি কেন ফিরে আসলে? সিচি তখন বলে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই আমি আপনাকে কোনোভাবেই ত্যাগ করতে পারবো না। হানসিং সিচির প্রত্যেকটা কথা শুনে কেন যেন চমকে চমকে উঠছিল। সে সিচির দিকে তাকায়, সিচির চোখের নিচে একটা তিল, যেটা দেখে হানসিং আরো বড় ধাক্কা খায়। ও পাস্টের একটা সিন চিন্তা করে, যেখানে ও আগে সিচিকে দেখছিল। সিচি অজ্ঞান হয়ে হানসিং এর পাশে পড়ে আছে, আর তখন ও সিচির চোখের নিচে এই তিলটাই দেখেছিল। হানসিং এর কেন যেন দুইটা মানুষের মধ্যে গুলিয়ে যেতে থাকে। ওর মনে হচ্ছিল এই মেয়েটাই ওর পরিচিত সেই মেয়ে, তবে এর চেহারা তো সম্পূর্ণ আলাদা। হানসিং সিচির কাছাকাছি চলে এসেছিল, এরই মধ্যে একজন মেইড এসে সিচিকে বলে, আপনার বেড তৈরি হয়েছে। সিচি আসলে হানসিং এর রুম ছেড়ে পাশের একটা রুমে চলে যাচ্ছিল। হানসিং এর সাথে তো আর ও একসাথে থাকবে না। হানসিং এটা শুনে সিচিকে বলে, তোমার যেটা ভালো লাগে সেটা করো। এটা বলে ও বের হয়ে যায়। ইয়ান বের হতে হতে এই কথা শুনতে পায়, আর হানসেংকে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ হচ্ছে? তোমার বউ আলাদা রুমে ঘুমাবে? হানসেং বলে, তোমার বাজে কথা বন্ধ করো। এদিকে আমরা হানসেংকে দেখি, যে একটা কানের দুল হাতে বসেছিল এবং পাস্টের একটা সিন কল্পনা করছিল। হানসেং গিয়েছিল একদল ডাকাতের পেছনে, আর সেই ডাকাত দল একটা মেয়েকে জিম্মি করে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। হানসিং তখন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে মেয়েটার ভয় লাগছে কিনা, তবে মেয়েটি মাথা নেড়ে না জানায়। হানসিং তখন একটা তীর ছোড়ে, যেটা ওই মেয়েটির কানের দুল ভেদ করে গিয়ে ওই ডাকাতকে মেরে ফেলে, আর কানের দুলটা ছিঁড়ে নিচে পড়ে যায়, যেটা বর্তমানে হানসিং এর হাতে ছিল। হানসিং দ্রুত গিয়ে ওই মেয়েটাকে দেখে, যেটা ছিল সিচি। তবে তখনই অন্য একটা ডাকাত হানসিংকে তীর মেরে দেয়, আর হানসিং সেখানে অজ্ঞান হয়ে যায়। সিচি তখন কোনোভাবে একটা ঠেলা গাড়িতে করে হানসিংকে টেনে সেখান থেকে নিয়ে আসছিল। হানসিং সিচিকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। তবে সিচি বলে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি কোনোভাবেই আপনাকে ত্যাগ করতে পারি না। মানে একটু আগে এই সিচি যেটা বলেছে, এই কারণে হানসিং এর মনে হচ্ছিল এই সিচি আসল কিন হতে পারে না। এরপর আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। সিচি যখন বের হয়ে হাঁটাহাঁটি করছিল, ও তখন গাছের সাথে একটা লাল ফিতা বাঁধা অবস্থায় দেখে, এবং পাস্টের একটা সিন থেকে দেখা যায় আসল কিন সিচিকে বলে দিয়েছিল, যখনই সে এই লাল ফিতা দেখবে সাথে সাথেই যেন কিনের উদ্দেশ্যে চলে আসে, না হলে কিন সিচির বোনকে মেরে ফেলবে। তাই স্বাভাবিকভাবেই সিচি এই লাল ফিতা দেখে ভয় পেয়ে যায়, আর সে দ্রুত কিনের সাথে দেখা করার জন্য চলে আসে। এসে দেখতে পায় কিন তার রক্তমাখা হাত ধুচ্ছে। সিচি এসে কিনকে জিজ্ঞাসা করে তাকে এখানে কেন রেখেছে। কিন তখন বলে, আমি তোমার একটা উপকার করেছি, আসো দেখে যাও। এটা বলে ওকে ভিতরে নিয়ে যায়। দেখা যায় যে মেইড কিন রূপে সিচিকে মারার চেষ্টা করছিল, আসল কিন সেই মেইডকে মেরে ফেলেছে। সিচি এটা দেখে অবাক হয়ে বলে, তুমি ওকে কেন মারলে? কিন তখন বলে, ও আমার ভাইকে সাহায্য করছিল, আমার ভাইয়ের কথায় তোমাকে মারতে গিয়েছিল, আমি তো তোমাকেই সাহায্য করলাম। তবে সিচির তো এটা একদমই ভালো লাগে না, ও দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এদিকে আমরা জিহানকে দেখতে পাই, যে হানসিং এর বাড়িতে এসেছিল হানসিংকে বিয়ের উপহার দেওয়ার জন্য। মূলত ও তো এসেছিল কিনের সাথে দেখা করতে, তবে হানসিং জিহাংয়ের সাথে খুব রুড ব্যবহার করছিল। ও তো জানে জিহাং অতটা সুবিধার না। জিহাং তার গিফট দিয়ে যখন বের হয়ে যাচ্ছিল,
তখন তার শিচির সাথে ধাক্কা লাগে, আর স্বাভাবিকভাবেই সে শিচিকে কিন মনে করে। শিচিকে সে কিন মনে করে দ্রুত একটা সাইডে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, ওই জিনিসটাকে তুমি খুঁজে পেয়েছো? মানে যে জিনিসটা খোঁজার জন্য আসল কিন ওকে বলছিল। শিচি অপ্রস্তুত হয়ে বলে, এটা জেনারেল ম্যানশন, কেউ দেখে ফেলবে, দ্রুত আমার কাছ থেকে সরে দাঁড়ান। এটা শুনে জিহাং বলে, তুমি তো দেখছি দুদিনেই চেঞ্জ হয়ে গিয়েছো। আর সে শিচির কাছাকাছি এসে বলে, জেনারেল মেনশনে আমি যদি তোমাকে কিস করি তাহলে সেটা অনেক থ্রিলিং হবে। মানে সে এখানে শিচিকে কিস করার চেষ্টা করে। তবে শিচি তো আর কিন ছিল না, ও বারবার জিহাংকে আটকাচ্ছিল। জিহাংয়ের এই বিষয়টা একটু খটকা লাগে। সে শিচিকে বলে, 2 দিন যেতে না যেতে তোমার এত চেঞ্জ, আর জোর করে শিচিকে কিস করতে যায়। কিন্তু সঠিক সময় সেখানে হানসিং চলে আসে। তখনই জিহাংয়ের একজন গার্ড হানসিংকে ইচ্ছা করে জোরে গ্রেটিং করে, যাতে করে জিহাং সাবধান হয়ে যায়। দ্রুত জিহাং আর শিচি সরে দাঁড়ায়। জেনারেল এগিয়ে এসে জিহাংকে বলে, আপনি এখনো যাননি? জিহাং তখন বলে, আমি আর কিন একসাথে বড় হয়েছি, তার সাথে যেহেতু দেখা হয়ে গিয়েছে তাই আমরা একটু গল্প করছিলাম। তবে রাতের বেলায় দেখা যায় জিহাং শিচির এই ব্যবহার মেনে নিতে পারেনি। মানে ও তো শিচিকে কিন মনে করছিল। কিন যে ওকে কিস করতে দেয়নি, ওকে অ্যাভয়েড করছিল, এই বিষয়টা জিহাংয়ের একদমই তো ভালো লাগে না। আর সে বসে বসে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। তখনই কিনের ভাই সেখানে এসে বলে, আরে আপনি ওর কথা ছাড়ুন তো, আরো সুন্দরী সুন্দরী মেয়ে এসেছে বারে। বারের ওনার এগিয়ে এসে জিহাংকে বলে, 17-18 বছর বয়সের নতুন নতুন কিছু মেয়ে এসেছে, আপনি যদি চান আপনার রুমে পাঠিয়ে দিতে পারি। কিন্তু জিহাংয়ের মন মেজাজ আজ খুবই খারাপ ছিল। সে উল্টে বারের ওনারকে বকাবকি করে বলে, এমন বাচ্চা বাচ্চা মেয়েদের যদি আর কখনো বারে কিনে এনেছো তাহলে আমি তোমার বাড়ি তুলে দিব। আর মাতাল অবস্থায় টলতে টলতে বের হয়ে যাচ্ছিল। তখনই ওর আসল কিনের সাথে ধাক্কা লাগে, আর ধাক্কা লাগতেই তো ও কিনকে দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। মানে সিচিও তো দেখতে বেশ সুন্দর ছিল। আসল কিন জিহাংকে ন্যাকামি করে বলে, ওই বারে নতুন এসেছে। জিহাংয়ের তো কিনকে দেখে পছন্দ হয়ে যায়। ও তখন কিনকে নিয়ে একটা রুমের দিকে চলে যায়। তবে সিচির একজন বেস্ট ফ্রেন্ড ছিল জিউ নামে। সে তো ভালো করে জানতো সিচি কারোর সাথে রুমে যায় না। তবে কিন রূপে সিচিকে রুমে যেতে দেখে ও পুরো অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় সিচি ওর বোনকে নিয়ে চিন্তা করছিল। তখনই একটা বাচ্চা মেয়ে দৌড়ে সিচির ঘরে আসে। এই মেয়েটির নাম ইয়ানবাও। সে বলছিল হানসেন তার বাবা, আর সিচিকে জিজ্ঞাসা করছিল, তুমি কি আমার বাবার নতুন বউ? ইয়ানবাও বেশ পাকা বাচ্চা ছিল। সে সিচির মুখ এদিক ওদিক ঘুরিয়ে দেখে বলে, তোমার চেহারা একদমই আমার বাবার টাইপ না। আমি নিশ্চিত আমার বাবা তোমাকে তেমন একটা পছন্দ করে না। তবে আমি চাইলে তোমার সাথে আমার বাবার সাথে ভাব করিয়ে দিতে পারি। কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি আমাকে এখানেই রেখে দেবে। আসলে ইয়ানবাও বাইরে থেকে পড়াশোনা করতো, কিন্তু সে একদমই বাইরে থাকতে চাইতো না, হানসিং এর সাথে এখানেই থাকতে চাইতো। এরই মধ্যে হানসিং বাইরে থেকে ইয়ানবাও বলে ডাক দেয়। ইয়ানবাও তখন সিচিকে বলে, দ্রুত আমাকে কোলে নাও। সিচি তখন ইয়ানবাওকে কোলে নিয়ে বাইরে আসে। হানসিং ইয়ানবাওয়ের কাছে গিয়ে বলে, তুমি আবারও পালিয়ে এসেছো? ইয়ানবাওকে যেখানে পড়াশোনার জন্য দেয়া হয়েছে ও বারবারই সেখান থেকে পালিয়ে চলে আসে। ইয়ানবাও বলে, আমি তোমার সাথে এই প্যালেসে থাকতে চাই, তুমি কেন শুধু শুধু আমাকে তোমার থেকে দূরে রাখো? হানসিং ইয়ানবাওকে বলে, আমার সাথে চলো, কাল সকালেই আবার তোমাকে পড়াশোনার জন্য চলে যেতে হবে। তবে ইয়ানবাও তো নাছোড়বান্দা, ও কিছুতেই যাবে না। হানসিং যখন সিচির কোল থেকে ইয়ানবাওকে টেনে নিতে যায়, ইয়ানবাও তখন ইচ্ছা করে সিচির কোট ধরে টান দেয়, আর ফিতা খুলে যাওয়ায় সিচির কোটটা পুরো খুলে যায়। সিচি আর হানসিং দুজনেই অপ্রস্তুত হয়ে যায়। হানসিং দ্রুত ইয়ানবাওকে সিচির কোলে দিয়ে দেয় আর বলে, আজ রাতটা তুমি এখানে থাকো, কাল সকালেই আমি তোমাকে আবার পাঠিয়ে দিব। এটা বলে দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। ইয়ানবাও তখন হাসতে হাসতে বলে, মিশন সাকসেসফুল, তার মানে ও ইচ্ছা করে এমনটা করেছিল। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ইয়ানবাও সিচিকে সাজিয়ে দিতে দিতে ওর কাছে আবদার করছিল, সিচি যেন হানসেংকে বুঝিয়ে বলে ও পড়াশোনার জন্য দূরে থাকতে চায় না, এখানে ওর বাবা মায়ের সাথে থাকতে চায়। প্রথমবারের মতো ও ওর বাবা এবং মাকে একসাথে পেয়েছে। ও এর আগে কখনোই ওর মাকে দেখেনি। সিচি তখন ইয়ানবাওয়ের জন্য বেশ খারাপ লাগে। সিচি এখনো পর্যন্ত মনে করছিল ইয়ানবাও হয়তো হানসেং এর মেয়ে। তবে সিচির পার্সোনাল মেইড ফুলিং জানায় ইয়ানবাও ডেপুটি জেনারেলের মেয়ে, যে যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গিয়েছে। আর ইয়ানবাওয়ের মা ও জন্মের সময় মারা গিয়েছিল। হানসেং তাই ইয়ানবাওকে দত্তক নিয়েছে এবং নিজের মেয়ের মতো মানুষ করছে, কারণ যে যুদ্ধে ডেপুটি জেনারেল মারা গিয়েছিল সেই যুদ্ধে হানসেংও উপস্থিত ছিল।
আর স্বাভাবিকভাবে ইয়ানবাওয়ের বাবাকে যেহেতু হানসেং নিজের চোখে মরতে দেখেছিল, ইয়ানবাওয়ের প্রতি তার আলাদা একটা দুর্বলতা রয়েছে। এই সবকিছু শুনে শিচিরও বেশ খারাপ লাগে, আর ও ইয়ানবাওকে খুব ভালোভাবে ট্রিট করতে থাকে। দেখা যায় একটা তাঁবু খাটিয়ে ওরা বাইরে বসে গল্প করছিল। শিচি ইয়ানবাওকে গল্পের বই পড়ে শোনাচ্ছিল। ওরা একটা ব্যাগের মধ্যে জোনাকি পোকাও আটকে রেখেছে। শিচি ইয়ানবাওকে বলে, এখন তুমি ঘুমিয়ে পড়ো, জোনাকিগুলোকে অনেকক্ষণ ধরে আটকে রাখা হয়েছে, এত বেশি সময় আটকে রাখলে ওরা তো মারা যাবে। ইয়ানবাও তখন বলে, আরে আমি অন্য একটা জিনিসের জন্য অপেক্ষা করছি। ইয়ানবাও আসলে হানসেং এর জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে হানসেং সেখানে আসে আর ইয়ানবাওকে বলে, তুমি আবারও আমার তাঁবু চুরি করে নিয়ে এসেছো। ইয়ানবাও তখন হানসেংকে ভিতরে ডেকে নেয় আর হানসেংকে শিচির পাশে বসিয়ে নিজে দুইজনের মাঝে বসে দুইজনের হাতের উপর শুয়ে পড়ে। আর তারপর শিচির বলা গল্পটা হানসেংকে শোনায়। শিচি ইয়ানবাওকে এত ভালোবাসছে দেখে হানসেং এরও বেশ ভালো লাগে। এরপর ইয়ানবাও একটা গল্পের বই হানসেং এর হাতে দিয়ে বলে, এবার তোমার পালা, তুমি আমাকে গল্প পড়ে শোনাও। হানসেং তখন ইয়ানবাওকে গল্প পড়ে শোনাতে থাকে, কিন্তু দেখা যায় গল্প শেষ হতে হতে ইয়ানবাও আর শিচি দুজনেই ঘুমিয়ে পড়েছে। শিচি যখন টলতে টলতে পড়ে যাচ্ছিল, তখনই হানসেং ওর কাঁধটা এগিয়ে দেয়। শিচি হানসেং এর কাঁধের উপর ঘুমিয়ে পড়ে। তখন হানসেং মুগ্ধ হয়ে শিচিকে দেখতে থাকে, আর সেই সময় জোনাকি ধরে রাখা ব্যাগটাও ছিঁড়ে যায়। জোনাকিগুলো বের হয়ে আসে। হানসেং মুগ্ধ হয়ে শিচিকে দেখছিল, তবে সেই সময় তার শুধুমাত্র আগের শিচির কথাই মনে পড়ে। আগের শিচি হানসেংকে কিভাবে বাঁচিয়ে এনেছে, ওরা মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল, এই বিষয়গুলো। এরই মধ্যে শিচিরও ঘুম ভেঙে যায়। ও তো হানসেং এর কাঁধের উপর ঘুমাচ্ছে দেখে অপ্রস্তুত হয়ে যায়। ঘুমের মধ্যেই ইয়ানবাও শিচির কোট ধরে টান দিলে কাঁধের উপর থেকে হালকা একটু জামা সরে যায়। তখনই হানসেং খেয়াল করে শিচির কাঁধের উপরে একটা দাগ রয়েছে, আর ওর মনে পড়ে যায় এই দাগটা আগে শিচির ছিল। শিচি ওকে যখন বয়ে নিয়ে আসছিল, দড়ির আঘাতে শিচির কাঁধ ছুলে গিয়েছিল, আর ঠিক এমনই দাগ ছিল। এটা দেখে তো হানসেং পুরো অবাক হয়ে যায়। সে শিচিকে জিজ্ঞাসা করে এই দাগটা কিভাবে হলো, কিন্তু শিচি কোনো উত্তর দিতে পারে না। দুইজন দুইজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই বাইরে থেকে একজন গার্ড ডাক দিয়ে বলে, রাজার তরফ থেকে জেনারেলের জন্য ওয়াইন পাঠানো হয়েছে। আসলে এই ওয়াইন পাঠিয়েছিল জিহাং, এবং জিহান যখন রাজার ইউনুসকে ঘুষ দিয়ে এই ওয়াইন পাঠাচ্ছিল, সেই সময় আসল কিন এই ওয়াইনের মধ্যে এক ধরনের ওষুধ মিশিয়ে দিয়েছে, যে ওষুধের কারণে মানুষ উত্তেজিত হয়ে যায়। তবে সবকিছু তো আর হানসেং এবং শিচি জানতো না। ওরা ক্রস কাপ ওয়াইনের মতো করে দুজনে সেই ওয়াইন খেয়ে নেয়। শিচি হানসেংকে বলে, ওয়াইন তো শেষ, এবার আমি আসছি। শিচি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, হানসেং তখন শিচিকে ডেকে বলে, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? শিচি তখন একটু থেমে যায় আর তারপর বলে, না, আমি কিছু লুকাচ্ছি না। হানসেং তখন বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার কেন যেন মনে হয় তুমি আমার পরিচিত অন্য কেউ, যাকে আমি 3 বছর ধরে খুঁজছি। এটা শুনে শিচির চোখে পানি চলে আসে। হানসেং বলছিল সে 3 বছর আগে থেকে একটা মেয়েকে খুঁজছে, যাকে সে মনে মনে অনেক ভালোবাসে। মেয়েটা তার জীবন বাঁচিয়েছিল। সেই মেয়েটার কণ্ঠ, চালচলন সবকিছু তার মনে আছে, যদিও খুব অল্প সময়ের জন্য তাদের দেখা হয়েছে। এগুলো শুনে শিচি অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সেও তো 3 বছর ধরে জেনারেলকে খুঁজছিল এবং মনে মনে অনেক ভালোবাসতো। শিচি তখন নিজের চোখের পানি মুছে ঘুরে বলে, আফসোস, সেই মেয়েটি আমি না। এটা শুনে হানসেং বলে, সে যদি তুমি না হয়ে থাকো, তাহলে তোমাকে এতগুলো কথা বলার জন্য দুঃখিত। আর সে চলে যেতে যেতে বলছিল, আমি জাস্ট তোমাকে এই কথাগুলো বলেছি, এগুলো তুমি ভুলে যাও। তবে হানসেং যখন দরজা খোলে, বাইরে থেকে বাতাস এসে মোমবাতিগুলো নিভে যায়। শিচি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও দৌড়ে গিয়ে হানসেংকে জড়িয়ে ধরে। আর তারপর যেটা হয়, দুজনের রোমান্সটা শুরু হয়ে যায়। হানসেং শিচিকে কোলে নিয়ে বিছানায় নিয়ে আসে। তখন তো শিচির ঘাড়ের দাগটা উন্মুক্ত ছিল। হানসেং দাগের ওপর হাত বুলিয়ে বলে, তোমার কি এখনো এখানে ব্যথা করে? শিচি মাথা নেড়ে জানায়, না। আর এখানেই কথাবার্তা আপাতত শেষ। এদিকে আমরা কিনকে দেখতে পাই, যে মনে মনে চিন্তা করছিল, দেখা যাক তোমরা এই ওষুধের প্রভাবকে কিভাবে ইগনোর করো। কিন্তু অন্যদিকে দেখা যায় যে ইউনুসের মাধ্যমে ওয়াইনটা পাঠানো হয়েছে, তার হাত থেকে ভুল করে ওয়াইনের বোতল পড়ে যায় এবং সমস্ত ওয়াইন তো নষ্ট হয়ে যায়। তখন ইউনুসের সহকারী বুদ্ধি দিয়ে বলে, আরে ওয়াইন তো ওয়াইনই, অন্য একটা ওয়াইন এখানে ভরে দিই। রাজা কোন ওয়াইন পাঠিয়েছে এটা তো আর ওরা জানে না। তখন ওরা নতুন করে ওয়াইন ভরে সেই পাত্রটা নিয়ে এসেছিল। তার মানে শিজি আর হানসিং এর রোমান্স কোনো ওষুধের প্রভাবে হয়নি, রিয়েল রোমান্স ছিল। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। হানসিং এর বন্ধু হানসিংকে টিজ করে বলছিল, গতকাল রাতে তুমি কি কি করলে বলো,
আমার সাথে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। হানসেং তো এগুলো শুনে অনেক ইম্বারেস ফিল করছিল। হানসেং এর বন্ধু তখন বলে, গতকাল যে ইউনুস ওয়াইন নিয়ে এসেছিল তার থেকে কিছুটা ওয়াইন বারান্দায় পড়ে গিয়েছে, আর একটা বিড়াল সেই ওয়াইন খেয়ে সারা রাত মাতলামি করেছে। ওই ওয়াইনের মধ্যে ওষুধ মেশানো ছিল। এটা শুনে হানসেং তো পুরো অবাক হয়ে যায়। ও চিন্তা করে ওষুধ মেশানো ওয়াইন ওকে রাজা কেন পাঠাবে। এদিকে আমরা সিচিকে দেখি যে কিনের কাছে গিয়েছিল। আর ও তো জানতো গতকাল রাতে ওর ওষুধের প্রভাবের জন্য সিচি আর হানসেং একসাথে থেকেছে। সিচিকে যখন ও এই বিষয়টা বলে, সিচি তখন রেগে বলে, তুমি কেন ওয়াইনে ওষুধ মিশিয়েছ। কিন তখন বলে, হানসেং তো তোমাকে টাচই করছিল না। হানসেং যদি তোমাকে টাচ না করে তাহলে তুমি ওর কাছাকাছি কিভাবে যাবে। আর কাছাকাছি না যেতে পারলে আমি যে জিনিসটা তোমার মাধ্যমে উদ্ধার করতে চাই সেই জিনিসটা তুমি কিভাবে আমাকে এনে দিবে। হানসেং তো এমনিতেই তোমাকে সন্দেহ করে, তাই আমি চাচ্ছিলাম যে হানসেং তোমাকে বিশ্বাস করে এমন কিছু ঘটুক। সিজি তো প্রচন্ড বিরক্ত হয়। তারপর বলে, ভবিষ্যতে কিছু করার আগে 10 বার ভাববে, না হলে ব্যাপারটা ভালো হবে না। কিন জিজ্ঞাসা করে, তুমি কি করবে। এবার সিজি কিনের ট্রিক্স কিনের উপর কাজে লাগায়। সে কিনকে বলে, যদি তুমি ভবিষ্যতে উল্টাপাল্টা কিছু করো তাহলে আমি তোমার চেহারা পুড়িয়ে দিব। তুমি তোমার আসল চেহারা কখনো ফিরে পাবে না এবং জিহাং এর কাছেও কখনো ফিরে যেতে পারবে না। এটা শুনে কিন মুচকি হেসে টেবিলে এসে বসে আর বলে, তুমি দিন দিন আমার মতো ধূর্ত হয়ে যাচ্ছ। শুধুমাত্র আমার চেহারাই না, আমার ক্যারেক্টারও পাচ্ছ। এটা বলতে বলতে কিন ড্রিঙ্ক করতে যাচ্ছিল। সিচি তখন বলে, তুমি নিজের জন্য না হোক অন্তত বাচ্চার কথা চিন্তা করে ড্রিঙ্ক করো না। এটা শুনে কিন ড্রিঙ্কটা রেখে দেয়। আর এরপরে সিচি চলে আসে হানসেং এর কাছে এবং এসে জানায় গতকাল রাতের ওয়াইনে বিষ ছিল। হানসেং অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে। সিচি তখন বলে, ওই বিষটা কিন মিশিয়েছে। হানসেং তো সিচিকে কিন নামে জানতো। সে বলে, তুমি বিষ মিশিয়েছ। এখন ও তো নিজের নাম বলে ফেলেছে। এরপর সিচি স্বীকার করে যে ওই ওয়াইনের মধ্যে ওষুধ মিশিয়েছিল হানসেংকে নিজের দিকে আকর্ষিত করার জন্য। হানসেং তখন বলে, তুমি যেহেতু এটা করেছই আবার স্বীকার করছো কেন। সিজির কাছে তো এটার কোনো উত্তর ছিল না। তবে হানসেং যখন সেখান থেকে চলে যাচ্ছিল, সিজি হানসেংকে ডেকে বলে, এটা এমন একটা ওষুধ যেটা প্রত্যেক মাসে একবার করে রিঅ্যাক্ট করবে, মানে প্রত্যেক মাসে একবার করে ওরা দুজনেই উত্তেজিত হয়ে যাবে। এটা শুনে হাসিং কি বলবে ভেবে পাচ্ছিল না। ও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যাবেলায় বাড়ির দৃশ্য দেখানো হয়। সিচি ওর বান্ধবী জিওর সাথে দেখা করতে এসেছে। আরো দ্রুত জিউকে একটা রুমে টেনে নিয়ে এসে নিজের পরিচয় দেয়। জিউ তো প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না, কারণ এমন কোনো টেকনিক হতে পারে এটা তো হুট করে কাউকে বললেই বিশ্বাস করবে না। সিচি তখন ওর বান্ধবীর সাথে কাটানো কিছু সময়ের কথা বলে, যেটা সিচি ছাড়া কেউ জানে না। অবশেষে জিউ বিশ্বাস করে যে এটাই সিচি এবং সিচির কাছ থেকে সবকিছু শোনার পর জিউ বলে, দেখো তোমার ভাগ্যটা কেমন। তুমি 3 বছর ধরে যাকে ভালোবেসেছ এখন তার ওয়াইফ হিসেবেই আছো, কিন্তু অন্য একটা মেয়ের পরিচয়ে। তুমি যদি তোমার আসল পরিচয় এখন জেনারেলকে বলে দাও, জেনারেল হয়তো তোমাকে আর অ্যাকসেপ্ট করবে না। জিউ বলে, তুমি জেনারেলের ওয়াইফ হিসেবে কাটানো দিনগুলোকে সুন্দর একটা স্বপ্ন হিসেবে ধরে নাও। তুমি যখন ঘুম থেকে জেগে উঠবে স্বপ্নটা শেষ হয়ে যাবে। এটা শুনে সিজি চুপ হয়ে যায়। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যে হানসেং এর কানে বিষ ঢালছিল। ও তো শুরু থেকেই সিচিকে পছন্দ করতো না, মানে প্রাইম মিনিস্টারের মেয়ে কিনকে পছন্দ করতো না আর কি। ও বলছিল, এই মেয়েটা একদমই সুবিধার না। আমি জানি না কেন তুমি ওকে এত বিশ্বাস করো, তবে আমি অবশ্যই প্রমাণ করে দিব যে কিন বিশ্বাসযোগ্য না। আর তারপরেই ও চলে যায় সিচির ঘরে। এসে বলে ইয়ানবাও তার একটা খেলনা খুঁজছে, গুলতি টাইপ একটা খেলনা, আর তাই ইয়ানবাওয়ের পক্ষ থেকে সে ওইটা নিতে এসেছে। সিজি তো সরল মনে ইয়ানকে ঘরে আসতে দেয়, আর ইয়ান ইচ্ছা করে একটা বক্স ফেলে দেয়, যে বক্সের মধ্যে ক্রাউন প্রিন্সের পেন্ডেন্টটা ছিল। ইচ্ছা করে সিজিকে ওই পেন্ডেন্টটা দেখায় এবং এমন ভান করে যে অ্যাক্সিডেন্টলি এটা পড়ে গিয়েছে। এই পেন্ডেন্টটা ইয়ান সাথে করে নিয়ে এসেছিল এবং সিচির ঘরে সিচির সামনে রেখে যায়। দেখতে চাচ্ছিল সিচি কি করে, তবে সিচি ইয়ানের ফাঁদে পা দিয়ে দেয়। সে ওই পেন্ডেন্টটা নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে চলে যায়, আর বোঝাই যাচ্ছিল এই পেন্ডেন্টটা ও কাউকে দিতে এসেছে। সিচি আসলে এসেছিল জিহাং এর কাছে, আর এই পেন্ডেন্টটা ছিল জিহাং এর। পেন্ডেন্টটা সিচি জিহাংকে ফেরত দিয়ে বলে, এটা আমি নিয়ে এসেছি, এখন তো আপনি বিপদমুক্ত। জিহাং তো সিচির কাজে অনেক খুশি হয়ে যায়। জিহাং তো সিচিকে কিন বলেই মনে করছিল, আর কিনের সাথে একটু রোমান্টিক আলাপচারিতা করতে চাচ্ছিল। সিচি যখন ড্রিঙ্ক ঢেলে দিতে যায়, জিহাং টান দিয়ে ওকে নিজের কোলের মধ্যে নিয়ে আসে আর তারপর ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিচি জিহাংকে ধাক্কা দিয়ে দ্রুত উঠে যায়। তারপরে ও বুঝতে পারে জিহাং তো ওকে সন্দেহ করবে, তাই দ্রুত জিহাং এর পাশে বসে বলে, আসলে এখন আমি জেনারেল মেনশনে থাকি তো,
আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। জিহাং তখন বলে, ও আচ্ছা তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সে আবারও সিচির হাত ধরে নিজের কাছে টেনে আনে এবং সিচিকে কিস করতে যায়। সিচি তখন নিজের চুলের কাঁটা দিয়ে জিহাংয়ের উপর আক্রমণ করে দেয়। জিহাং তখন ধাক্কা দিয়ে সিচিকে সরিয়ে দেয় আর বলে, তুমি কি করছো, তোমার মাথা ঠিক আছে? সিচি নিজের গলায় চুলের কাঁটা ধরে বলে, একদম আমার কাছে আসবেন না। যদি আপনি আমার কাছে আসার চেষ্টা করেন আমি কিন্তু নিজেকে আঘাত করে বসবো। এটা শুনে জিহাং সিচির হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে আর বলে, তুমি সত্যি সত্যি হানসিং এর প্রেমে পড়ে যাওনি তো? তুমি কিন্তু হানসিং এর প্রেমে পড়তে পারবে না। তুমি আমার আর আমারই থাকবে। এটা বলে সে জোর করে সিচিকে কিস করতে যাচ্ছিল। সিচির তো চোখে পানি চলে আসে। কিন্তু একদম লাস্ট মোমেন্টে কেউ একজন জিহাং এর গলায় ছুরি ধরে। দেখা যায় সেখানে হানসিং চলে এসেছে। সিচির তো কলিজায় পানি ফিরে আসে। এরপর হানসিং জিহাংকে দু চারটা উত্তম মাধ্যম লাগিয়ে দেয় আর বলে, কিন আমার ওয়াইফ, তোমার সাহস কি করে হলো কিনকে টাচ করার? জিহাং তখন বলে, কিন আর আমি ছোটবেলার বন্ধু, আমি জাস্ট ওর সাথে একটু মজা করছিলাম, এছাড়া কিছু না। হানসিং জিহাং এর হাত থেকে সিচি চুলের কাঁটা নিয়ে নেয় আর তারপর বলে, ভবিষ্যতে আর কোনোদিন আমার ওয়াইফকে টাচ করার চেষ্টাও করবে না। এটা বলে ও সিচিকে কোলে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে আর সিচিও নিশ্চিন্ত হয়ে হানসিং এর কাঁধে মাথা রাখে। এরপর রাতের বেলা হানসিং সিচিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কিন্তু সিচি চুপ করেছিল আর ও প্রচন্ড কান্নাকাটি করছিল। হানসিং তখন বলে, যদি তুমি আমাকে কিছু বলতে না চাও তাহলে আমি তোমাকে এই বিষয় নিয়ে জোর করব না। এটা বলে রুম থেকে বের হয়ে যায়। এদিকে জিহাং এর তো একদমই হজম হচ্ছিল না যে কিন এমন চেঞ্জ হয়ে গিয়েছে। আরো বুঝতে পারছিল যে কিন হানসিং এর প্রেমে পড়ে যাচ্ছে। তখন জিহাং এরও একটু খারাপ লাগে। আস্তে আস্তে জিহাং বুঝতে পারে যে ও কিনকে ভালোবাসে। এরপর আমাদের রাতের বেলার দৃশ্য দেখানো হয়। হানসিং সিচির চুলের কাঁটা নিয়ে কিছু একটা চিন্তা করছিল। তখন সিচি হানসিং এর ঘরে আসে আর এসে বলে, আমি জানি আমি খুব বড় একটা ভুল করেছি আর এই বিষয়ে আপনাকে আমার এক্সপ্লেনেশন দেওয়া উচিত, কিন্তু এখনো আমি আপনাকে কিছু বলতে পারিনি। আসলে আমার বাবা আর প্রিন্স জিহাং আমাকে জোর করছিল। তারা আমাকে সবসময় ফোর্স করে আপনার খোঁজ খবর দেওয়ার জন্য, আর তাই আমি বাধ্য হয়ে এই লকেটটা নিয়ে গিয়েছিলাম। সিচি হানসিংকে আসল লকেটটা ফেরত দেয় আর জানায় ও নকল একটা তৈরি করে জিহাংকে দিয়েছে, যেটা বুঝতে জিহাংয়ের একটু সময় লাগবে। এটা শুনে হানসিং তো পুরো অবাক হয়ে যায়। সিচি একটা ডিভোর্স পেপার লিখে এনেছে আর বলে, আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি হিসেবে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। এটা বলে সিচি সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। হানসিং তখন সিচিকে ডেকে বলে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? সিচি মাথা নেড়ে জানায়, হ্যাঁ লুকাচ্ছি। হানসিং বলে, কি লুকাচ্ছ? সিচি তখন বলে, আমি এখন আপনাকে সেটা বলতে পারবো না। হানসিং বলে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে সেই কথা বলতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি জেনারেল মেনশন থেকে বের হতে পারবে না। এটা শুনে সিচির একটু ভালো লাগে। ও তো হানসিং এর সাথেই থাকতে চায়। আর তারপর সিচি সেখান থেকে বের হয়ে যায়। হানসিংও মুচকে হাসে যে সিচিকে বিশ্বাস করে সে ভুল করেনি। আর তারপর ওই ডিভোর্স পেপারটা ছিঁড়ে উড়িয়ে দেয়। তখনই সিচি আবার ফিরে আসে আর এসে দেখতে পায় হানসিং খুব ফিলিংস নিয়ে ডিভোর্স পেপার ছিঁড়ে উড়াচ্ছে। সিচিকে দেখে হানসিং অপ্রস্তুত হয়ে যায়। সিচি তখন বলে, আমি আমার চুলের কাঁটা ফেরত নিতে এসেছি। হানসিং কোনোভাবে মুখ অন্যদিকে ঘুরিয়ে সিচি চুলের কাঁটাটা ফেরত দেয়। বেচারা খুবই লজ্জা পেয়ে গিয়েছে। পরদিন সকালে হানসিং এর থেকে ইয়ান সবকিছু জানতে পারে। সিচি ওর বাবার কথায় নকল একটা লকেট তৈরি করে জিহাংকে দিতে গিয়েছিল আর আসলটা সে ফেরত নিয়ে এসেছে। ইয়ান তখন বলে, সে তো আমার এক কাঠি উপরে, আমি তো তাকে নকল লকেট তৈরি করে দিয়েছিলাম, আসলটা তো আমাদের কাছেই ছিল। তবে তুমি ঠিকই বলেছ, কিন বিশ্বাসযোগ্য, তুমি ওকে চিনতে ভুল করনি। হানসিং তখন বলে, কিন আসলে আমাদের উপকারী করেছে। জিহাং যেহেতু এই লকেটের জন্য এতটা ডেসপারেট, তার মানে এক প্রকার নিশ্চিত এই লকেটটা জিহাং এর আর ক্রাউন প্রিন্সের মৃত্যুর সাথে ওর যোগাযোগ রয়েছে। তবে এই বিষয়টা রাজার কাছে কিভাবে প্রমাণ করব? হানসিং আবারও টেনশনে পড়ে যায়। এরপর হানসিং হাঁটতে হাঁটতে বাজারের দিকে যায়। আরো ক্যান্ডি খুঁজছিল, কিন্তু কোথাও কোনো ক্যান্ডিওয়ালাকে খুঁজে পাচ্ছিল না। এরপর একটা বাচ্চাকে দেখতে পায় যে দুটা ক্যান্ডি নিয়ে যাচ্ছে। হানসিং তখন ওই বাচ্চার কাছে গিয়ে বলে, তোমার ক্যান্ডিগুলো তুমি কি আমাকে বিক্রি করবে? এখান থেকে সিন কাট হয়। দেখা যায় হানসিং দুটা ক্যান্ডি নিয়ে সিচির কাছে এসেছে আর সিচিকে ক্যান্ডিগুলো দিয়ে বলে ইয়ানবাওকে দিয়ে দিতে। মানে ও যে সিচির জন্য ক্যান্ডি এনেছে এটা বলতে লজ্জা পাচ্ছিল। তবে যাওয়ার সময় সিচিকে বলে, ইয়ানবাও দুইটা ক্যান্ডি খেলে ওর দাঁতে পোকা ধরে যেতে পারে, একটা তুমি রাখতে পারো। পাশেই ফুলিং বসেছিল ও মুসকে মুসকে হাসছিল, কারণ ওরা তো বুঝতেই পেরেছিল হানসিং দুইজনের জন্যই দুইটা এনেছে,
কিন্তু বলতে লজ্জা পাচ্ছে। এরপর সিজি ইয়ানবার কাছে যায় সেই ক্যান্ডিগুলো নিয়ে এবং দুইজনে মজা করে ক্যান্ডি খেতে থাকে। হানসিং আবার দূর থেকে লুকিয়ে এটা দেখছিল। ইয়ান তখন আবার হানসিং এর কাছে এসে ওকে টিজ করে বলতে থাকে, তুমি কি কিনের উপর নজর রাখছো? হানসিং এটা শুনে অপ্রস্তুত হয়ে যায়। তারপর বলে, দেখো কিন কত মজা করে ক্যান্ডি খাচ্ছে, মনে হচ্ছে ওর ভিতরে কোনো অশুভ চিন্তাই নেই। আর এই কথা চিন্তা করতে করতে হানসিং এর পাস্টের একটা সিন দেখানো হয়, যেখানে হানসিং যখন ওই বাচ্চাটার কাছে ক্যান্ডি কিনতে গিয়েছিল, ওই বাচ্চাটা কান্না করে ওর বাবাকে ডাকে আর বলে এই লোকটা আমার ক্যান্ডি চুরি করছে। আর ওই বাচ্চার বাবা তো পুরো বাজারকে একত্রিত করে ফেলে যে এত বড় ছেলে হয়ে আমার বাচ্চার ক্যান্ডি চুরি করছে। সবাই তখন হানসেংকে অপমান করতে থাকে। হানসেং বেচারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচে। এইটা হচ্ছে এই ক্যান্ডি দুইটা কিনে আনার রহস্য। বেচারা নিজের জীবন বাজি রেখে এই ক্যান্ডিগুলো কিনে এনেছিল। পরবর্তী সিনে দেখা যায় হানসেং সিচির ঘরে এসেছে আর তার সাথে সে একটা ফুলের টব নিয়ে এসেছিল। ফুলের টবটা হানসেং সিচির টেবিলের উপর রাখে। তখনই বাতাসে সিচির কিছু আর্ট এবং লেখা নিচে পড়ে যায়। এরই মধ্যে সিচিও ঘরে চলে আসে। তবে হানসেং ততক্ষণে ওই লেখা আর আর্ট তুলে নিয়েছিল। সিচি ইয়ানবাওকে একটা ক্যান্ডি সহ আর্ট করেছে। এটা দেখে হানসেং বলে, তুমি আবার আর্টও করো? আমি তো কখনো জানতাম না যে প্রাইম মিনিস্টারের মেয়ে আর্ট জানে। সিচি তখন লজ্জা পেয়ে বলে, মাঝে মাঝে চেষ্টা করি, এত বেশি ফ্রি সময় কি করে বা এগুলো কাটাবো, তাই টুকিটাকি আর্ট করি। এরপর হানসেং সিচির লেখা কবিতা পড়ে এবং মুচকি হেসে বলে, তুমি কবিতাও লেখো? সিচি তো অনেকটা অপ্রস্তুত হয়ে যায়, কারণ কবিতাটা অনেক রোমান্টিক ছিল আর হানসেং এর সেই কবিতাটা বেশ ভালো লেগেছে। হানসেং সিচিকে ওর আর্টটা ফেরত দিয়ে দেয়, কিন্তু কবিতার লাইন দুইটা নিয়ে যায়। সিচি দেখতে পায় হানসেং ওর জন্য একটা ফুলের টব উপহার এনেছে আর ওর তো বেশ ভালো লাগে। পেছন থেকে আবার হানসেং ফিরে এসে বলে, তোমার কি এটা ভালো লেগেছে? সিচি তখন বলে, অনেক ভালো লেগেছে। হানসেং তখন বলে, যাক ভালো যেটা তোমার ভালো লেগেছে। আর এরপর হানসেং ফিরে যায়। কিন্তু এই সবকিছু হানসেং করছিল সিচিকে পরীক্ষা করার জন্য। আসলে আসল কিনের ফুলে অ্যালার্জি ছিল, কিন্তু সিচির অ্যালার্জি নেই। হানসেং সিচির লেখা কবিতা এনে আসল কিনের হাতে লেখার সাথে মিলাচ্ছিল, যেটা ম্যাচ করে না। ইয়ান তখন জানায় সে মেয়েদের থেকে খোঁজ নিয়েছে, সিচি মিষ্টি খেতে অনেক পছন্দ করে আর ঝাল খাবার একদমই খায় না। কিন্তু আসল কিন ঝাল খেতে পারতো আর মিষ্টি একদমই পছন্দ করতো না, মানে তাদের ব্যবহার পুরোই ভিন্ন। হানসিং তখন বলে, আমি তো আগেই বলেছিলাম ও প্রাইম মিনিস্টারের মেয়ে কিন না। ইয়ান তখন বলে, প্রাইম মিনিস্টারের মেয়ের তো কোনো জমজ বোনও ছিল না, তাহলে একই চেহারা দুইজন মানুষ কিভাবে হতে পারে? এই বিষয় নিয়ে ওরা দুইজনেই কনফিউজড হয়ে যায়। হানসেং ইয়ানকে জিজ্ঞাসা করে ক্রাউন প্রিন্সের ইউনুসের খোঁজ পাওয়া গিয়েছে কিনা। ইয়ান তখন জানায় সে তো অলরেডি স্পাই পাঠিয়েছে, তবে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মনে হয় না রাতের মধ্যে কোনো খোঁজ পাওয়া যাবে। এটা শুনেই হানসেং বাইরে আসে আর দেখতে পায় সত্যি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ও তখন যায় সিচির রুমের দিকে। বাইরে থেকে সিচিকে ডেকে জিজ্ঞাসা করে সিচি ঘুমিয়েছে কিনা, কিন্তু সিচি কোনো উত্তর দেয় না। তখনই ও ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। হানসিং তখন ভয় পেয়ে দ্রুত ভিতরে যায় আর একটু পরেই সিচিকে কোলে নিয়ে বের হয়ে আসে। সিচি তো হানসেংকে বলছিল ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু হানসেং জোর করে সিচিকে নিয়ে নিজের রুমের দিকে চলে যায়। বাইরে থেকে ইয়ান আর ইয়ানবাও এই দৃশ্য দেখতে পায়। ইয়ানবাও তখন দ্রুত ইয়ানকে নিয়ে চলে যেতে থাকে আর বলতে থাকে, আঙ্কেল এই কারণেই তোমার কখনো বিয়ে হয়নি, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও, তুমি আমার সাথে চলো। ইয়ানবাও এত পাকা কি বলবো। যা হোক, সিচিকে নিয়ে হানসিং ও রুমে ফিরে আসে আর বলে, যতক্ষণ না পর্যন্ত তোমার ঘরের চাল ঠিক হচ্ছে ততক্ষণ তুমি এখানেই থাকবে। আসলে সিচি যে রুমে থাকছিল ওই রুমের চাল ফুটো হয়ে রুমের মধ্যে পানি পড়ছিল, এই কারণেই হানসিং সিচিকে এখানে নিয়ে এসেছে। সিচি তখন বলে, আমি অন্য কোনো ঘর খুঁজে দেখছি, যেখানে ভালো আছে সেখানেই থেকে যাব। হানসিং তখন বলে, কেন, এই ঘরে থাকতে তোমার কি সমস্যা? আমরা বিবাহিত, আর তুমি যদি এখন রাতের বেলা ঘুরে ঘুরে ঘর খুঁজতে থাকো তাহলে বাইরের মানুষ কি মনে করবে? আমি তোমার উপর অত্যাচার করি, তোমাকে আমার ঘরে থাকতে দেই না? হানসেং তো চাচ্ছিল সিচি ওর ঘরেই থেকে যাক। সিচি তখন বলে, তাহলে আমি কোথায় ঘুমাবো? হানসেং একটু সরে বসে, মানে ওর বিছানায় ঘুমাতে বলে, তবে সিচি ওর বিছানায় ঘুমাবে না। হানসেং তখন রেগে বলে, তোমার যেখানে ইচ্ছা ঘুমাতে পারো। এটা শুনে সিচি খুশি হয়ে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। হানসেং এর তো প্রচন্ড রাগ হয় আর সে রাগে গজগজ করতে করতে শুয়ে পড়ে। কিন্তু একটু পরে সিচি যখন ঘুমিয়ে যায় তখন এপাশে ঘুরে সিচিকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। সকালবেলা যখন হানসেং এর ঘুম ভাঙে ও দেখতে পায় সিচি সেখানে ছিল না। হানসেং তো অস্থির হয়ে বের হচ্ছিল,
এরই মধ্যে ইয়ান হানসিং এর ঘরে ঢোকে আর বলে, এত অস্থির হওয়ার কিছু নাই, তোমার বউ হারিয়ে যায়নি। ক্রাউন প্রিন্সের ইউনুসের খোঁজ পাওয়া গিয়েছে। আর হানসিংকে একটা চিরকুট দেয়। দেখতে পায় সেখানে লেখা ছিল শহরের বাইরে একটা রিফিউজি ক্যাম্প রয়েছে। ক্রাউন প্রিন্সের ইউনুস নিজের পরিচয় গোপন করে সেই ক্যাম্পে অবস্থান করছে। হানসিং তখন সিদ্ধান্ত নেয় ও সেখানে একাই যাবে। ইয়ান বলছিল একা যাওয়াটা সেফ হবে না, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে যাও। তবে হানসিং বলে, আমি যদি সৈন্যদের নিয়ে যাই তাহলে ক্রাউন প্রিন্সের ইউনুস সতর্ক হয়ে যাবে আর সেখান থেকে পালিয়ে যেতে পারে। আমি একা গিয়েই ওকে ধরে নিয়ে আসবো। এদিকে জিহাং ধরে ফেলেছিল যে সিজি তাকে নকল লকেট দিয়ে গিয়েছে, আর স্বাভাবিকভাবেই তার প্রচন্ড রাগ হয়। তাই জিহাং চলে আসে সিচির কাছে। সিচি বসে বসে আর্ট করছিল। জিহাং সিচির মুখ চেপে ধরে ওকে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে আসে, আর দরজা বন্ধ করে দিয়ে সিচিকে জিজ্ঞাসা করে সিচি কেন তাকে নকল লকেট দিয়েছে। সিচি তখন বলে, আমি তো জানতামই না ওই লকেট নকল, আমি হানসিং এর কাছে ওইটাই পেয়েছি আর সেটাই তোমাকে দিয়েছি। কিন্তু জিহাং সেটা বিশ্বাস করে না। সে জোর করে সিচির কাছে এসে বলে, তুমি কি হানসিং এর প্রেমে পড়ে গিয়েছো? সিচি তো প্রস্তুতি নিচ্ছিল হানসিংকে আক্রমণ করার জন্য, কারণ জিহাং তো বরাবরই সিচিকে একা পেলে ওর কাছে আসতে চায়। তখনই বাইরে থেকে ফুলিং আর ইয়ানবাও সিচিকে ডাকতে থাকে। জিহাং বলে, তুমি এত ভয় পাও না তোমার সংসার নিয়ে? দাঁড়াও, এখনই আমি সবার সামনে বের হচ্ছি আর জানাচ্ছি তুমি তোমার প্রাইভেট রুমে আমাকে ডেকে এনেছো। দেখি হানসেং কিভাবে তোমাকে ডিভোর্স না দিয়ে পারে। তবে সিচি জিহাংকে আটকাচ্ছিল, বলছিল এমনটা করো না। আর সিচি ভয় পাচ্ছে দেখে জিহাং তো আরো মজা পেয়ে যায়। ও দ্রুত যায় দরজা খুলতে। তবে সিচি পেছন থেকে গিয়ে জিহাংয়ের মাথায় বাড়ি মেরে দেয়। জিহাং রেগে বলে, তুমি আমাকে আঘাত করলে। সিচি আবারও আঘাত করে জিহাংকে অজ্ঞান করে ফেলে। আর এখান থেকেই সিন কাট হয়। পরবর্তী সিনে দেখা যায় সিচি নিজেই জিহাংয়ের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। জিহাংয়ের যখন জ্ঞান ফেরে ও তো সিচিকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, তুমি নিজে আমাকে আঘাত করে আবার নিজেই ব্যান্ডেজ করেছো। সিচি বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি যদি বোকার মতো কাজ করো তাহলে তো আমাকে অ্যাকশন নিতেই হবে। তুমি যদি এখন আমার প্রাইভেট রুমে ধরা পড়তে, আমার তো রেপুটেশন নষ্ট হতোই। কিন্তু এই খবর অবশ্যই রাজার কানে যেত, কারণ হানসিং আর আমার বিয়ে আমার বাবা এবং রাজা দুজনে পছন্দ করে দিয়েছে। আর রাজার কানে যদি একবার যেত তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক রয়েছে, তাহলে অবশ্যই সে তোমাকে পছন্দ করতো না। এখন ক্রাউন প্রিন্স নেই, ভবিষ্যতে তুমি রাজা হতে পারবে, তাই এখন তোমাকে রাজার চোখে ভালো থাকতে হবে। তো সিচির এই এক্সপ্লেনেশন শুনে জিহাং একটু শান্ত হয়। সিচি তখন বলে, তুমি আমার সাথে চলো, তোমাকে এখান থেকে বের হতে হবে। এটা বলে ও পেছনের দরজা দিয়ে জিহাংকে বের করে দেয়। তবে সিচি যখন দরজা বন্ধ করে দিচ্ছিল, জিহাং দরজাটা ধাক্কা দিয়ে বলে, আমার এখন প্রচন্ড আফসোস হচ্ছে, কেন আমি তোমাকে হানসেংকে বিয়ে করতে দিলাম। সিচি তখন কোনো কথা বলে না। তবে জিহাং হাসতে হাসতে বলে, কোনো বিষয় না, আজকের পর তুমি বিধবা হয়ে যাবে, আর আমি খুব ভালো করেই জানি তোমাকে কিভাবে আমার কাছে নিয়ে আসতে হয়। এটা বলে জিহাং সেখান থেকে চলে যায়। তবে সিচির এই কথাটা শুনে অনেক খটকা লাগে। জিহাং এমন কথা কেন বললো যে সিচি আজ বিধবা হবে। এদিকে আমরা হানসেংকে দেখতে পাই যে একাই ঘোড়া নিয়ে শহরের বাইরে সে রিফিউজি ক্যাম্পে চলে এসেছিল। হানসেং সেখানে এসে ক্রাউন প্রিন্সের ইউনুসকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়ে দেখতে পায় ইউনুস ড্রিঙ্ক করে অজ্ঞান হয়ে পড়ে আছে। হানসেং যখন ইউনুসের কাছাকাছি যায়, ইউনুস ছুরি নিয়ে হানসেং এর উপর আক্রমণ করে দেয়। আর তাই বাধ্য হয়ে হানসেং ইউনুসকে মেরে ফেলে। তখনই হানসেং দেখতে পায় রিফিউজিদের উপর কারা যেন আক্রমণ করে দিয়েছে। আসলে জিহাং লোক সেট করে দিয়েছিল হানসেংকে মারার জন্য, যেহেতু ও একা একা মিলিটারি ক্যাম্পে যাচ্ছিল। আর এই খবরটা জিহাং এর কাছে ছিল। হানসেং সেখানে প্রায় দিশেহারা হয়ে গিয়েছে। ঠিক তখনই সিচি একটা ঘোড়া নিয়ে সেখানে চলে আসে। সমস্ত লোকদের মধ্যে থেকে হানসেং এর কাছে আসে এবং বলে, দ্রুত ঘোড়ায় উঠে বসো। হানসেং কোনোভাবে ঘোড়ায় উঠে বসে, কারণ চারপাশ থেকে এত বেশি তীর ছুড়ে আসছিল, হানসেং কোনোভাবেই একা তাদের সাথে মোকাবেলা করতে পারতো না। তবে ওরা যখন ঘোড়া দিয়ে যাচ্ছিল, তখনই সিচির বুকে একটা তীর লেগে যায়। হানসেং তো এটা দেখে ভয় পেয়ে যায়, ও দ্রুত ঘোড়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হানসেং এর হাতেও একটা তীর লাগে। হানসেং বুঝতে পারে এখানে থেকে ও লড়াই করতে পারবে না, তাই ও দ্রুত সিচিকে নিয়ে ঘোড়া ছুটিয়ে সেখান থেকে পালিয়ে আসে। হানসেং দৌড়ে সিচিকে নিয়ে বাড়িতে আসে। ফুলিংকে বলে ইম্পেরিয়াল ডাক্তারকে খবর দিতে। সাথে সাথে ডাক্তারও চলে আসে। ডাক্তার হানসেংকে বলে, আপনি তো আহত। কিন্তু হানসেং বলে আগে সিচিকে বাঁচাতে। ডাক্তার দ্রুত সিচিকে ওষুধ খাইয়ে দেয়, ওর বুক থেকে তীরটা বের করে। হানসেং প্রচন্ড ভেঙে পড়েছিল আর ও গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। ইয়ান তখন হানসেং এর কাছে মাফ চায়।
ও বলে যে ওর ভুল খবরের জন্য আজ হানসেং আর শিচির এই অবস্থা। ইয়ান সেখানে আরো বলে যে আজ থেকে আমি শিচিকে অন্ধের মতো বিশ্বাস করব। সে তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে। তবে হানসেং খুব গম্ভীরভাবে ইয়ানকে বলে, উঠে দাঁড়াও আর ইনভেস্টিগেশন করো এই হামলার পিছনে কে ছিল। দেখো এই তীরটা কোন গোত্রের। ইয়ান তখন ভয়ে ভয়ে সেই তীরটা নিয়ে সেখান থেকে চলে যায়। যেহেতু হানসেং এর অবস্থা প্রচন্ড সিরিয়াস ছিল, ডাক্তার শিচি চিকিৎসা করে গিয়েছে, বলেছে শিচি বর্তমানে বিপদমুক্ত। হানসেং শিচির কাছে যায় আর ওর হাত ধরে বসে থাকে। ও প্রচন্ড ইমোশনাল হয়ে গিয়েছিল এবং কান্না করে বলছিল, তুমি কেন এমন বোকামি করে নিজের জীবন বাজি রাখতে গেলে? আজকের পর থেকে অবশ্যই আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। মানে নর্মাল কথা যেগুলো বলে আর কি। এদিকে আমরা জিহাংকে দেখতে পাই, যার কাছে এক লোক এসে খবর দিচ্ছিল হানসেংকে তারা মারতে পারেনি। এটা শুনে স্বাভাবিকভাবেই জিহাং এর ভালো লাগে না। তবে জিহাং যে লোককে পাঠিয়েছিল সে খুশি মনে বলছিল, আপনি চিন্তা করবেন না, হানসেং এর ওয়াইফের তীর লেগেছে আর ওই তীরে বিষ ছিল। এটা শুনেই তো জিহাং তেলে বেগুনে জ্বলে ওঠে। জিহাং আস্তে আস্তে বুঝতে পারছিল ও কিমকে কতটা ভালোবাসে। মানে শিচিকে তো ও কিনই মনে করত। ওই লোক মনে করে জিহাং হয়তো খুশি হয়ে গিয়েছে, কেননা জিহাং হাসতে হাসতে বলছিল, তুমি এত বড় কাজ করেছো, তোমাকে তো খুব বড় একটা পুরস্কার দেওয়া উচিত। কিন্তু জিহাং একটা ছুরি বের করে আর ওই লোকটিকে মেরে ফেলে। আসল কিম তখন এসে বলে, তুমি এত রাগ করছো কেন? জেনারেলের ওয়াইফ এখন সুস্থ আছে, আর তাছাড়া সে এখন অন্য কারো ওয়াইফ, তুমি কেন তার জন্য এত বেশি কেয়ার করো? তুমি কি তাকে অনেক ভালোবাসো? জিহাং তখন আসল কিনের ঘাট ধরে বলে, আমি কাউকে কেয়ার করি না। এটা বলে ও কিমকে কিস করতে যায়, কিন্তু ও কিমকে কিস করতে পারে না। ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু এই বিষয়টা আসল কিনের একদমই ভালো লাগে না। ও নিজেও অনেক রাগে ফুঁসতে থাকে আর বলতে থাকে, তুমি কি সত্যি কিমকে ভালোবাসো, নাকি এই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছো? এরপর আমাদের শিচিকে দেখানো হয় পাস্টের সেই দুর্ঘটনা দুঃস্বপ্ন হিসেবে দেখে শিচি জেগে ওঠে। আর উঠেই ও দ্রুত আয়না দেখে। ও বোঝার চেষ্টা করছিল ওর চেহারা ফিরে এসেছে কিনা, কিন্তু কিনের চেহারা দেখে ও হতাশ হয়ে যায়। তখনই আসল কিন সেখানে চলে আসে আর ও ছুরি দিয়ে শিচিকে ভয় দেখাতে থাকে। আসলে কিন এবার শিচিকে হিংসা করতে শুরু করেছিল, কারণ ও বুঝতে পেরেছিল জিহাং শিচির প্রেমে পড়ে যাচ্ছে। আর এই বিষয় তো কিন কোনোভাবেই মেনে নিতে পারবে না। কিন শিচিকে থ্রেট করে বলে, তুমি জেনারেলের প্রেমে পড়ো বা ওর সাথে সারা জীবন কাটিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। খুব দ্রুত পেন্ডেন্ট আমার জন্য খুঁজে বের করো, তা না হলে আমি তোমার এই চেহারা ফেরত নিয়ে নিব। এতে করে তুমি আর কখনো জেনারেলের সামনে দাঁড়াতে পারবে না। এদিকে আমরা হানসেংকে দেখি যে ইয়ানের সাথে কথা বলছিল। হানসেং অনেকটা হতাশ হয়ে গিয়েছিল, কারণ ক্রাউন প্রিন্সের ইউনুস মারা গিয়েছে। ওদের কাছে একটা মাত্র সাক্ষী বাকি ছিল, সেও এখন আর বেঁচে রইল না। এখন ওরা কি করবে? এরই মধ্যে শিচি পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বাইরে আসে আর চিৎকার করে বলতে থাকে, কিন আমাকে মেরে ফেলবে। শিচি তো ভয়ে পাগলের মতো করছিল। হানসেং শিচিকে শক্ত করে জড়িয়ে ধরে। ইয়ান ডাক্তারের খোঁজে সেখান থেকে চলে যায়। শিচি বারবার এক কথা বলছিল যে কিন ওকে মেরে ফেলবে। হানসেং শিচিকে এত শক্ত করে জড়িয়ে ধরে যে শিচি এবার একটু শান্ত হয়। আর শিচি যখন নিজের হুঁশে ফিরে আসে, হানসেং শিচিকে জিজ্ঞাসা করে, তুমি কি বলছিলে? কোন কিন তোমাকে মেরে ফেলবে? তুমিই তো কিন। শিচি তখন নিজেকে সামলে নিয়ে বলে, কই আমি এমন কিছু বলছিলাম, আমার ক্ষুধা লেগেছে। হানসেং মুচকি হেসে বলে, চলো আগে আমি তোমাকে ওষুধ খাইয়ে দিচ্ছি, এরপর কিছু খাবে। হানসেং শিচিকে কোলে তুলে ঘরে নিয়ে যায় আর তারপর নিজে হাতে ওষুধ খাইয়ে দেয়। এভাবে বেশ অনেকদিন চলে যায়। শিচি এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। শিচি হানসেংকে বলে, তুমি একটু বাইরে যাও, আমি আমার ক্ষতর ব্যান্ডেজ চেঞ্জ করব। হানসেং তখন বলে, আমি তোমাকে সাহায্য করছি। আর তারপর সে শিচির ব্যান্ডেজ চেঞ্জ করে দিতে থাকে। কিন্তু শিচির একটু ব্যথা লাগছিল, তাই হানসেং শিচিকে একটা চকলেট খেতে দেয় আর তারপর শিচির ক্ষত জায়গাতে ওষুধ লাগিয়ে দেয়। ওষুধ লাগানোর ফলে শিচির ক্ষততে তো জ্বলছিল। হানসেং সেখানে ফু দিয়ে দেয়। আর বুঝতেই পারছেন, এত কাছাকাছি আসার জন্য হানসেং এর তো পুরো ফিলিংস চলে আসে। ও চাচ্ছিল শিচিকে কিস করার জন্য, কিন্তু শিচি ওকে আটকে দেয় আর তারপর বলে, ওষুধ লাগানো তো হয়ে গিয়েছে। হানসেং এবার হুঁশে ফিরে আসে আর অপ্রস্তুত হয়ে দ্রুত বের হয়ে যায়। শিচি তখন মুচকি হাসে। এরপর আমরা শিচি আর ইয়ানবাওকে দেখতে পাই। শিচি ইয়ানবাওকে গল্পের বই পড়ে শোনাচ্ছিল। হানসেং দূর থেকে এই দৃশ্য দেখতে থাকে। ইয়ান হানসেংকে বলে, যাই বলো না কেন, সে কিন্তু প্রাইম মিনিস্টারের মেয়ে না, তার আসল পরিচয় তোমার এখন ইনভেস্টিগেশন করা উচিত। হানসেং তখন বলে, সে যেই হোক আমি তাকেই ভালোবাসি। ডাক্তার আসে শিচিকে চেক করার জন্য। সে শিচিকে চেক করে বলে, সবকিছু তো ঠিকঠাক আছে,
তবে এখন থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ আপনি একটু দুর্বল, আর আপনার বাচ্চার জন্য এই দুর্বলতাটা ক্ষতিকর হতে পারে। তাই ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে। এটা শুনেই তো সিজি আকাশ থেকে পড়ে। সিজি প্রেগনেন্ট হয়ে গিয়েছে। ফুলিং তো অনেক খুশি হয়ে যায়। তবে ওর মুখটা মলিন হয়ে যায় এটা শুনে। সিজি ডাক্তারকে বলে যে ডাক্তার যেন এই কথাটা কাউকে না জানায়, বিশেষ করে হানসেনকে। সিজি নিজের সময় মতো হানসেনকে খবরটা দিয়ে দিবে। ডাক্তার তখন সিজির কথা শুনে সেখান থেকে চলে যায়। ফুলিং অবাক হয়ে জিজ্ঞাসা করে, জেনারেলকে আপনি এই খুশির খবরটা কেন দিতে চাচ্ছেন না? সেখানে ইয়ানবাও চলে আসে। আর ইয়ানবাও সিচিকে বলে, তুমি কি আমার কথা চিন্তা করে খবরটা দিতে চাচ্ছ না? তুমি কি ভাবছো তোমাদের বাচ্চা হলে বাবা আমাকে আর ভালোবাসবে না? সিজু তখন মুচকি হেসে বলে, এত পাকা বাচ্চাদের মতো কথা বলো না। আমি তোমার বাবাকে বলবো, তবে তাকে সারপ্রাইজ দিব। এই কথা শুনে ইয়ানবাও চুপ হয়ে যায়। এদিকে সিচির খোঁজ খবর নেওয়ার জন্য সিচির ডাক্তারকে জিহাং ডেকে পাঠায়। জিজ্ঞাসা করতে চাচ্ছিল যে সিচির শরীর কেমন আছে। ডাক্তার তখন জিহাংকে জানিয়ে দেয় সিচি প্রেগনেন্ট। এটা শুনেই তো জিহাং অবাক হয়ে যায়। আর ওর পাস্টের একটা কথা মনে পড়ে যায়, যেখানে আসল কিন ওকে বলছিল যে কিন প্রেগনেন্ট। জিহাং এবার মনে করে কিন ওকে সত্যি কথাই বলেছিল, আর কিনের পেটে যে বাচ্চাটা আছে সেটা জিহাংয়ের। এটা ভেবে তো জিহাং প্রচন্ড খুশি হয়ে যায়। ও ডাক্তারকে পুরস্কৃত করে, এবং সিচি যেহেতু জেনারেলকে জানাতে না করেছে, এই বিষয়টার জন্য জিহাং আরো বেশি কনফার্ম হয়ে যায়। ও ভাবছিল যেহেতু জেনারেলের বাচ্চাই না, তাহলে কিন কেন জেনারেলকে জানাবে। তবে এই বিষয়গুলো দূর থেকে আসল কিন দেখছিল। আর স্বাভাবিকভাবেই ওর প্রচন্ড হিংসা হতে থাকে। ও একদমই সহ্য করতে পারছিল না যে ওর বাচ্চা রেখে সিচির বাচ্চার জন্য জিহাংয়ের এত টান। এরপর সন্ধ্যাবেলায় বাড়ির দৃশ্য দেখানো হয়। সিচি ছদ্মবেশ নিয়ে ওর বান্ধবী জিউর সাথে দেখা করতে আসে। তবে জিহাং সিচিকে দেখে ফেলে। জিউ যখন সিচিকে ড্রিঙ্ক করতে বলে, সিচি তখন ড্রিঙ্কটা রিফিউজ করে আর জানায় সে প্রেগনেন্ট। জিউ তো অনেক খুশি হয়ে যায়। সে সিচিকে বলে, যাক, অন্তত তুমি জেনারেলের বাচ্চার মা হতে চলেছ। তোমার জীবনটা যদি এমন ভাবেই চলতো তাহলে বেশ ভালোই হতো। দুই বান্ধবী গল্প করা শেষে সিচি যখন চলে যেতে চাচ্ছিল, দরজা খুলেই ও দেখতে পায় জিহাং দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সিচির বান্ধবী তখন জিহাংয়ের সাথে এসে ন্যাকামি করার চেষ্টা করে, কিন্তু জিহাং জিউকে ধাক্কা মেরে বাইরে পাঠিয়ে দেয় আর দরজা বন্ধ করে দেয়। সিচি আবারও প্রস্তুতি নিয়ে ফেলে জিহাংকে আঘাত করার, কিন্তু জিহাং সিচির হাত ধরে ওর হাতে একটা মুক্তোর ব্রেসলেট পরিয়ে দেয়। প্রথমবার যখন সিচি জিহাংয়ের সাথে দেখা করতে এসেছিল পেন্ডেন্ট দেওয়ার জন্য, তখন সিচির হাত থেকে এই ব্রেসলেটটা খুলে পড়ে গিয়েছিল। আর জিহাং সমস্ত মুক্তো একত্রিত করে ব্রেসলেটটা আবার তৈরি করে দিয়েছে। সিচি বুঝতে পারে জিহাং কিমকে কতটা ভালোবাসে। তখনও শান্ত হয়ে বসে যায়। জিহাং সিচিকে বলে, আমাদের বাচ্চার কথা চিন্তা করে তোমাকে বেশ সাবধানে চলতে হবে। আমি তোমার জন্য সমস্ত ভালো ভালো খাবার এবং ওষুধ পাঠিয়ে দিব। আর এই কথা শুনে সিচি বুঝতে পারে জিহাং মনে করছে ওর পেটের বাচ্চাটা জিহাংয়ের। তবে সিচি তো এখন কিছু বলতে পারবে না, যেহেতু ও কিনের রূপে আছে। সিচি জিহাংকে বলে ওর এখন ফিরে যাওয়া উচিত, অনেকক্ষণ আগে ও প্যালেস থেকে বের হয়েছে। এটা বলে সিচি সেখান থেকে বের হয়ে যায়। দেখা যায় জিউ তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে লাঠি হাতে দাঁড়িয়েছিল। জিহাং সিচির সাথে উল্টাপাল্টা কিছু করলে আক্রমণ করবে। তবে দেখতে পায় সিচি সুস্থ স্বাভাবিকভাবেই বের হয়ে এসেছে। জিহাং তার দুজন সৈন্যকে সিচির পিছু পিছু পাঠিয়ে দেয়, তারা যেন সিচিকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। তবে ওই সৈন্য দুজন যখন সিচিকে দূর থেকে ফলো করছিল, সিচির ভয় লাগে। ভয় লাগাটা স্বাভাবিক, ও তো আর জানতো না ওরা সিচিকে প্রোটেক্ট করার জন্য এসেছে। তবে সেখানে হানসিং চলে আসে আর ওই সৈন্য দুজনকে মেরে ফেলে। তারপর আসে সিচির খোঁজে। এদিকে সিচি এক জায়গায় লুকিয়ে থেকে একটা লাঠি হাতে দাঁড়িয়েছিল। হানসেং যখনই আসে সিচি হানসেংকেই মারতে যায়। সিচি তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, তবে হানসেংকে দেখে ও হাঁপ ছেড়ে বাঁচে। হানসেং সিচিকে বলে, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। এটা শুনে সিচি খুশি হয়ে হানসেংকে জড়িয়ে ধরে। পরদিন সকালবেলার দৃশ্য দেখানো হয়। সিচি আর ইয়ানবাও একসাথে সময় কাটাচ্ছিল। ইয়ানবাও সিচির লেখা একটা বই দেখতে দেখতে সিচিকে জিজ্ঞাসা করে, প্রত্যেক পাতায় আলাদা আলাদা আর্ট কেন? সিচি তখন ইয়ানবাওকে দেখায় এই এক একটা পাতা উল্টালে আর্ট গুলো মুভ করে, আর সেখানে সে একজন জেনারেলের ছবি এঁকেছে। আর এরপর সিচি ওর আর্ট করা একটা ছবি এনে ইয়ানবাওকে দেখায়, যেখানে সিচি হানসেংকে আর্ট করেছে। সিচি ইয়ানবাওকে বলে, এখানেই তোমার বাবাকে আমি প্রথমবার দেখেছিলাম, আর সেখান থেকেই আমি তোমার বাবাকে ভালোবাসি। ইয়ানবাও জিজ্ঞাসা করে, এটা কত আগের ঘটনা? সিজি তখন আনমনে বলে, অনেক আগের। এরপর আমরা আসল কিমকে দেখতে পাই। সে জিহাং এর জন্য অপেক্ষা করছিল। জিহাং প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করে ফিরে আসে। টলতে টলতে বিছানায় পড়ে যাচ্ছিল।
কিন দৌড়ে গিয়ে জিহাংকে ধরে, জিজ্ঞাসা করে জিহাং ঠিক আছে কিনা। তবে ঘোরের মধ্যে জিহাং আসল কিনকে দেখে আসল কিনই মনে করছিল। সে বলছিল, কিন তুমি এসেছো। শিচিরূপে কিন তখন বলে, আপনি আমাকে চিনতে পেরেছেন। কিন্তু একটু পরেই জিহাংয়ের ঘোর কেটে যায়, আরো বুঝতে পারে এটা তো কিন না। তখন কিন বুঝতে পারে জিহাং আসলে শিচির কথাই চিন্তা করছে, আর এটাও বুঝতে পারে জিহাং আসল কিনকে কখনোই ভালোবাসেনি, বরং কিন রূপী এই শিচিকে ভালোবেসে ফেলেছে। এরপরে দেখা যায় শিচি আর ইয়ানবাও হানসিং এর জন্য অপেক্ষা করছিল। ইয়ানবাও বলছিল, বাবার কি একটু আক্কেল বুদ্ধি নেই? সে কি জানে না তার বাড়িতে দুইটা সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে? এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যা হোক, ওরা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও হানসিং ফিরে আসে না। রুমে ফিরে গিয়েও শিচি না খেয়ে হানসিং এর জন্য অপেক্ষা করতে থাকে, তবে হানসিং ফিরেই আসে না। মাঝরাতে শিচি বুঝতে পারে হানসিং ওর পাশে শুয়ে আছে। ও তখন হানসিংকে বলে, তুমি কখন ফিরলে? হানসিং বলে, তখন তুমি অলরেডি ঘুমিয়ে পড়েছিলে। শিচি হানসিং এর বুকের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। এদিকে আসল কিন্তু হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল। জিহাং শিচিকে ভালোবেসে ফেলেছে। সকালবেলা জিহাং আসল কিনকে তার প্যালেস থেকে চলে যেতে বলে, তবে যদি থাকেও তাহলে যেন জিহাং এর সামনে না আসে। কিন জিহাংকে আটকানোর চেষ্টা করে, তবে জিহাং কিনকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। কিন তখন শিচির আর্ট করা সেই ছবিটা বের করে, যেখানে কিন আর জিহাং অন্তরঙ্গ অবস্থায় ছিল, এবং বলতে থাকে, এই ছবিটা আমি জেনারেলের কাছে পাঠাবো, দেখি এরপরেও জেনারেল তোমাকে ভালোবাসে কিনা। এবং যেই ভাবা সেই কাজ, প্যালেসের এক গার্ডকে দিয়ে কিন হানসিং এর কাছে সেই ছবিটা পাঠিয়ে দেয়। হানসিং তখন তার স্টাডিতে বসেছিল। ও তো শুরুতে জানতো না এটা কি ছবি। এদিকে শিচি হানসিং এর জন্য খাবার নিয়ে আসছিল। হানসিং যখনই ছবিটা খোলে, তখনই শিচি হানসিং এর সামনে এসে দাঁড়ায়। হানসিং অনেকটা রাগ নিয়ে শিচির দিকে এগিয়ে আসে। শিচি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? হানসিং তখন শিচির মুখ উল্টে পাল্টে দেখতে থাকে। শিচি ঝাড়ি মেরে বলে, জেনারেল আপনার কি হয়েছে? কিন্তু হানসিং মুচকি হেসে ঘর থেকে বের হয়ে যায়, আর তারপর ইয়ানকে গিয়ে ওই ছবিটা দেখায়। ইয়ান তো প্রথমে ছবিটা দেখে চোখ বন্ধ করে ফেলে, আর বলে, আমি আপনার মিলিটারি অ্যাডভাইজার, আমি কেন এই ধরনের ছবি দেখব? এই ছবিতে তো আপনি আর আপনার ওয়াইফ রয়েছেন। হানসিং তখন বলে, তুমি ভালো করে দেখো। ইয়ান যখন ভালো করে ছবিটা দেখে, দেখতে পায় শিচির সাথে অন্য একটা ছেলে রয়েছে। ইয়ান বলে, তোমার তো ধৈর্য শক্তির প্রশংসা করতে হয়, নিজের বউয়ের সাথে অন্য একটা ছেলেকে দেখেও তুমি শান্ত আছো। হানসিং তখন মুচকি হেসে বলে, এই ছবিটা আমার কাছে আসার পর আমি শিওর হয়ে গিয়েছি যে যে মেয়েটা আমার সাথে আছে, মানে আমার ওয়াইফ, সে আসল কিন না। এটা বলেই হানসিং সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় হানসিং আর ইয়ানবাও বসেছিল। ইয়ানবাও কিছু লিখছিল আর হানসিং অন্যমনস্ক। সে চিন্তা করছিল কিভাবে সে শিচির আসল পরিচয় বের করবে। ইয়ানবাও তার লেখা শেষে কাগজটা হানসিংকে দেখায়, কিন্তু হানসিং তো অন্যমনস্ক। ইয়ানবাও তখন বলে, বাবা আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি কিছু একটা চিন্তা করছো, তুমি আমাকে খুলে বলতে পারো। যতক্ষণ পর্যন্ত ইয়ান আঙ্কেল তোমার পাশে নেই, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাময়িক মিলিটারি অ্যাডভাইজার হচ্ছি। এটা শুনে হানসিং হেসে দিয়ে বলে, আসলে আমি তোমার মায়ের চিন্তা ভাবনা বুঝতে পারছি না, তার মনের মধ্যে যে কি চলছে সেটাই ধরতে পারছি না। ইয়ানবাও তখন বলে, এই ব্যাপার, এটা তো তুমি আমাকেই জিজ্ঞাসা করতে পারো। হানসিং হাসতে হাসতে বলে, তুমি এই ব্যাপারে কি জানো? তোমার মা কি কখনো আমাকে নিয়ে তোমাকে কিছু বলেছে? ইয়ানবাও তখন বলে, দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। আরো দৌড়ে গিয়ে শিচির আর্ট করা সেই ছবিটা নিয়ে আসে, যেখানে হানসিং ছিল। শিচি আর হানসিং এর প্রথম দেখা। ছবিটা দেখেই তো হানসিং অবাক হয়ে যায়। সে ইয়ানবাওকে জিজ্ঞাসা করে, এটা তুমি কোথায় পেলে? ইয়ানবাও তখন জানায় তার মা তাকে এটা দিয়েছে। তার মা অনেক আগে থেকেই তার বাবাকে ভালোবাসে, আর এই ছবিটা তখন আর্ট করা যখন তার মা আর বাবার প্রথম দেখা হয়েছে। এই কথা শুনে তো হানসিং মহা খুশি হয়ে যায়। ও বুঝতে পারে এতদিন ও যে মেয়েটাকে খুঁজছে সেই মেয়েটাই এখন ওর ওয়াইফ, শুধুমাত্র তাদের চেহারাটাই আলাদা। আর এরপর হানসিং ইয়ানবাইয়ের থেকে সেই ছবিটা নিয়ে আসে, তারপর আসল কিনের পাঠানো ছবি এবং এই ছবিটার সিল চেক করতে থাকে, এবং দেখতে পায় দুইটা ছবি শিচি নামে একজন আর্ট করেছে। হানসিং তো আরো বেশি নিশ্চিত হয়ে যায়। আর এবার ফাইনাল পেরেক মারার পালা। হানসিং চলে যায় শিচির বান্ধবীর কাছে, এবং শিচির আঁকা ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করে, কিছুদিন আগেও তোমার এক বান্ধবী ছিল, তোমরা দুইজন বেস্ট ফ্রেন্ড, তুমি তার সম্পর্কে সবকিছু জানতে। সেই তোমার বান্ধবীর নাম জানো কি? জিউ তখন জানায় তার নাম শিচি। হানসিং ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করে, এই ছবিটা কি শিচি আর্ট করেছে, হ্যাঁ কি না? জিউ তখন হ্যাঁ বলে দেয়। এটা শুনে তো হানসিং খুশি হয়ে সেখান থেকে চলে আসে। হানসিং বাড়ি এসে দেখতে পায় শিচি খুব মনোযোগ দিয়ে কিছু একটা আর্ট করছে।
তখনও পেছন থেকে সিচিকে সিচি বলে ডাক দেয়। সিচি হ্যাঁ বলে ডাক শুনে ওঠে, মানে ওর নিজের নাম শুনে আনমনে ডাক শুনে ফেলে। তারপরেই অপ্রস্তুত হয়ে বলে, আপনি আমাকে কি নামে ডাকলেন? হানসেং মুচকি হেসে বলে, কিছু না, তুমি তোমার কাজ করো। এটা বলে হানসেং সেখান থেকে চলে যায়। রাতের বেলা হানসেং সিচিকে তার ছবিটা দেখিয়ে বলে, এটা কি তুমি আগে কখনো দেখেছো? সিচি ছবিটা দেখে অপ্রস্তুত হয়ে যায়। হানসেং সিচির দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই ছবিটা তুমি কবে আর্ট করেছো? সিচি তখন জানায়, অনেক আগে। হানসেং বলে, কেন আর্ট করেছো? এবার সিচি আর চুপ করে না থেকে বলে, আমি আপনাকে পছন্দ করি। ব্যাস, হানসেং তো এটুকুই জানতে চাচ্ছিল। ও খুশি হয়ে যায় আর সিচিকে কিস করতে যায়, কিন্তু তখনই সিচির বমি এসে যায় আর ও দৌড়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে হানসেং এর একটু খটকা লাগে। পরদিন সকালে হানসেং সিচির ডাক্তারকে ডেকে পাঠায়। ডাক্তার ভয়ে ভয়ে হানসেং এর সামনে বসেছিল। হানসেং ডাক্তারকে জিজ্ঞাসা করে, সিচির শরীরে কি অবস্থা? ডাক্তার জানায়, সিচি তো এখন সুস্থ আছে। হানসেং বলে, তোমার অবহেলার জন্য আমার বাচ্চার যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এটা শুনেই ডাক্তার অবাক হয়ে বলে, তার মানে আপনি জানেন যে ম্যাডাম প্রেগনেন্ট? হাসেম মুচকি হাসে আর বলে, জানতাম না, এখন জানলাম। রাতের বেলা সিচি প্যালেসের সামনে দাঁড়িয়ে ছিল। ফুলিং সিচিকে বলে, এখানে অনেক ঠান্ডা, আমি আপনার জন্য কোট নিয়ে আসছি। কিন্তু তখনই হাসিং সিচিকে একটা কোট পরিয়ে দেয় আর বলে, চলো তোমাকে রাতের মার্কেট ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। হাসিং আর সিচি বের হয়ে যায় মার্কেট ঘুরতে। মার্কেটে ঘুরতে ঘুরতে হাসিং সিচিকে একটা চকলেট কিনে দেয়। সিচি যখন সেই চকলেটটা খাচ্ছিল, হাসিং অন্য পাশ থেকে চকলেটটা খাওয়া শুরু করে। মার্কেটের মধ্যে এমন করার সিচি অনেক লজ্জা পেয়ে যায়, তবে ওর বেশ ভালো লাগে। এরপর সিচি এক লোকের কাছে কিছু লকেট দেখতে পায়, যেগুলো ছিল বাচ্চাদের লকেট। বাচ্চাদের দীর্ঘায়ু কামনা করে এই লকেটগুলো পরানো হতো। সিচি খুব আগ্রহ নিয়ে লকেটগুলো দেখছিল। হানসেং বলে, তুমি কি একটা কিনতে চাও? সিচি তখন বলে, না না, আমি এগুলো কিনে কি করব? হানসেং তো জানতো সিচি প্রেগনেন্ট, তবে সিচি তো আর জানতো না যে হানসেং এই বিষয়টা জানে। তবে ওদের এই আনন্দের ঘোরাঘুরি দূর থেকে জিহাং ফলো করছিল। সিচিরা ওই দোকানের সামনে থেকে সরে গেলে জিহাং সেখানে আসে আর একটা বাচ্চাদের লকেট কিনে নেয়, আর তারপর আবার ওদের পিছু পিছু যেতে থাকে। তবে জিহাং এর পিছু পিছু আবার ছিল আসল কিন। ও প্রচন্ড মন খারাপ নিয়ে জিহাংকে ফলো করছিল। এই ত্রিকোণ ভালোবাসার গল্প সৃষ্টি হওয়ার জন্য কিন নিজেই দায়ী। যা হোক, এরপরে দেখা যায় সিচি কিনের সাথে দেখা করতে এসেছে। কিন যখন ড্রিঙ্ক করছিল, সিচি কিনকে বলে, তোমাকে না আমি বলেছি বাচ্চার কথা চিন্তা করে হলেও তুমি ড্রিঙ্ক করবে না। কিন তখন বলে, এই পৃথিবীতে তুমি দ্বিতীয় ব্যক্তি যে আমার জন্য কেয়ার করো। প্রথম ব্যক্তি কে জানো? জিহাং। ছোটবেলায় আমার ভাইয়েরা আমার উপর অনেক অত্যাচার করত, আমাকে বুলি করত। একবার এক অনুষ্ঠানে আমাকে বাজি দেখানোর নাম করে নিয়ে গিয়ে ওরা আমার চোখে আঘাত করে, আর তখন জিহাং আমাকে প্রোটেক্ট করেছিল। জীবনে প্রথমবার আমি এমন কাউকে পেয়েছিলাম যে আমাকে প্রোটেক্ট করেছে। এই কারণেই আমি তখন থেকে জিহাংকে খুব ভালোবাসি। তবে জিহাং কখনোই আমার ভালোবাসার মূল্য দেয়নি, আর আমার এখনো মনে হয় যে জিহাং আমাকে ভালোবাসে না, আর আমার চোখটা নষ্ট হয়ে গিয়েছিল। এগুলো বলতে বলতে কিন অনেক ইমোশনাল হয়ে যায়। সিচি কিনের কাছ থেকে যখন সন্ধ্যার দিকে ফিরে আসছিল, তখনই এক লোকের বক্সে সিচির প্রচন্ড আঘাত লাগে, মানে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্টলি আঘাত লেগে যায়। প্রথমে তো সিচির কিছু মনে হচ্ছিল না, কিন্তু একটু পরে সিচির প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর সিচিকে তখনো পর্যন্ত জিহাং ফলো করছিল। ও দৌড়ে আসে সিচির কাছে, নিজের মাস্ক খুলে সিচিকে বলে, কিন, এই তো আমি, আমি তোমাকে এখনই বাড়ি নিয়ে যাচ্ছি। সিচির তখনও হালকা হালকা জ্ঞান ছিল। ও জিহাং এর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। জিহাং বলে, তুমি অসুস্থ, চলো আগে বাড়িতে ফিরে চলো। সিচি তখন বলে, আমি আপনার প্যালেসে যাব না, আমি জেনারেল মেনশনে ফিরে যেতে চাই। এটা শুনে জিহাং এর অনেক খারাপ লাগে। তাও সিচি যেহেতু জেনারেল মেনশনে যেতে চায়, জিহাং সিচিকে কোলে নিয়ে ছুট লাগায় জেনারেল মেনশনের দিকে। ও দৌড়ে আসে জেনারেল মেনশনে এবং ডাক্তার ডাকার জন্য চিল্লাচিল্লি করতে থাকে। সমস্ত মেড এবং গার্ডরা একত্রিত হয়ে গিয়েছে। এরই মধ্যে হানসেং সেখানে চলে আসে আর জিহাংকে ধাক্কা মেরে সিচির পাশ থেকে সরিয়ে দেয়। হানসেং জিহাংকে বলে, আমি তোমাকে বারবার বলেছি আমার ওয়াইফকে টাচ করবে না। সিচির তখনও একটু একটু জ্ঞান ছিল। হানসেং সিচিকে নিয়ে ভিতরের দিকে যেতে চায়, তখনই জিহাং চিৎকার করে বলে ওঠে, তুমি কিসের জন্য বলো তোমার ওয়াইফকে টাচ না করতে? তুমি কি জানো তোমার ওয়াইফের পেটে যে বাচ্চা আছে সেটা আমার বাচ্চা? কিন, অনেক হয়েছে, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না, আর এগুলো সহ্য করতে পারছি না। তুমি হানসেংকে বলে দাও ওই বাচ্চাটা আমাদের। এটা শুনে তো হানসেং আকাশ থেকে পড়ে। সিচি এবার হানসেংকে বললে, আমি তোমাকে অনেক মিথ্যা বলেছি,
তোমার কাছ থেকে আমি আর কিচ্ছু লুকাতে চাই না। আমি আসলে আসল কিন না, আমি অন্য কেউ। কিন আমার সাথে ওর চেহারা চেঞ্জ করে নিয়েছে, কারণ কিন তোমাকে বিয়ে করতে চাইতো না। এইটা শুনে জিহাং বলে, তুমি নিশ্চয়ই মিথ্যা কথা বলছো। তুমি এখন জেনারেলের প্রেমে পড়ে গিয়েছো, তাই না? আর তাই আমার থেকে পালানোর জন্য এই কথা বলছো। তুমি আসল কিন, আমি জানি তুমি আসল কিন। জিহাং তো পুরো পাগল হয়ে যাচ্ছিল। তবে হানসেং এর অনেকটা রিলিফ লাগে, ও তো এসব আগে থেকেই জানতো। শিরচি জিহাংকে বলে, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাকে আসল কিনের কাছে নিয়ে যেতে পারি। আর তাছাড়া আপনি আমাকে পরীক্ষা করেও দেখতে পারেন। তো এরপরেই দেখা যায় শিচি জিহাংকে জিজ্ঞাসা করছে, আপনি কিভাবে আমার পরীক্ষা নিতে চাইবেন? আমি সব রকমের পরীক্ষা দিতে রাজি আছি। জিহাং তো বুঝতেই পারছিল না ও কি বলবে। ও অনেকটা ঘাবড়েছিল। শিচি তখন বলে, আপনি নিশ্চয়ই জানেন কিনের বাম চোখে প্রবলেম ছিল। ছোটবেলাতেই ওই চোখে আঘাত পেয়েছে, আর তাই কিন বাম চোখে ঘোলা দেখতো। আপনি দূরে গিয়ে কিছু লিখে আমাকে পরীক্ষা করতে পারেন। জিহাং তখন দৌড়ে গিয়ে একটা কাগজে কিছু লেখে, আর তারপর সিচিকে বলে সেটা বলতে। সিচি তখন নিজের ডান চোখটা হাত দিয়ে ঢেকে বাম চোখ দিয়েই পড়ে বলে দেয়, জিহাং তাতে রিগ্রেট লিখেছে। এটা দেখে তো জিহাং অবাক হয়ে যায়। সিচি বলে, আপনি আরো খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমার চোখের নিচে একটা তিল আছে, কিন্তু কিনের চোখের নিচে কোনো তিল ছিল না। জিহাং দৌড়ে এসে সিচির ওই তিলটা টাচ করতে চায়, কিন্তু হানসেং ওকে আটকে দেয়। জিহাং তখন বাপ্পারাজের মতো বলতে থাকে, না, আমি এটা বিশ্বাস করি না, এটা হতে পারে না। বলতে বলতে জিহাং দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর ডাক্তার আসে সিচিকে পরীক্ষা করতে, যেহেতু ওর পেটে আঘাত লেগেছিল। তবে সে জানায় যে সিচি পুরোপুরি ঠিক আছে, আর ওর বাচ্চারও কোনো প্রবলেম হয়নি। এরপর হানসেং আর সিচি বসে কথা বলে। সিচি হানসেংকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্প খুলে বলে, কিভাবে ও কিনের প্যালেসে গিয়ে কিনের ছবি আর্ট করেছে, এবং কিন ওকে ভুলিয়ে ভালিয়ে ওর চেহারা নিয়ে নিয়েছে, কারণ সে হানসেংকে বিয়ে করতে চাইতো না। মানে পুরো ঘটনাটা বলে আর কি। সিচি হানসেংকে জানায় সে এখান থেকে চলে যাবে, হানসেং এর তার সাথে থাকতে হবে না। আর এখন সে পুরো বিষয়টা জিহাংকেও খুলে বলবে। তাই সিচি জিহাংয়ের খোঁজে যেতে চায়, কিন্তু হানসেং সিচিকে আটকায় আর জড়িয়ে ধরে বলে, তোমার জিহাংয়ের খোঁজে যেতে হবে না। আর তাছাড়া আমি আমার বাচ্চাকে নিয়ে তোমাকে এই প্যালেস থেকে যেতে দিব না। এটা শুনেই তো সিচি অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে, আপনি কি এই বাচ্চার ব্যাপারে আগে থেকেই জানতেন? হানসেং তখন বলে, শুধু এটাই না, আমি জানতাম তোমার নাম সিচি, তুমি কিন্না, আর তুমি একজন আর্টিস্ট, তুমি বারে মেয়েদের প্রাইভেট পিকচার আঁকার কাজ করতে। এটা শুনে তো সিচির অনেকটা ভালো লাগে যে হানসেং আগে থেকেই সবকিছু জানতো। হানসেং সিচির কাছাকাছি এসে বলে, আমার এটা ভেবে ভালো লাগছে যে আমি কিনকে বিয়ে করিনি, আমি যাকে বিয়ে করেছি সে সিচি। ওরা তো দুজন দুজনকে আগে থেকেই ভালোবাসতো, আর এভাবে ওরা এক হয়ে যাবে নিজেরাই তো ভাবতে পারেনি। অন্যদিকে আমরা জিহাংকে দেখতে পাই, সে হতাশ হয়ে হেঁটে আসছিল আর বলছিল কিন আর কখনোই ওর জীবনে ফিরে আসবে না। ও শুধু সিচির বলা কথাগুলো এবং সিচির সাথে কাটানোর সময় মনে করছিল, অথচ আগের কিনের কথা মনে করছিল না। জিহাং এসে বিছানায় বসে পড়ে। আসল কিন দৌড়ে এসে জিহাংকে বলে, জিহাংয়ের কি হয়েছে? জিহাং তখন বলে, কিন আর কখনোই আমার কাছে ফিরে আসবে না। আসল কিন তখন বলে, আমি তো আপনার সাথেই আছি। জিহাং সেখানেই শুয়ে পড়ে আর এটাই বলতে থাকে যে কিন আর কখনো আমার কাছে আসবে না। কিন তখন জিহাং এর বুকে মাথা রেখে বলতে থাকে, আমি তো আপনার পাশেই আছি, আর সবসময় আমি যে কোনো রূপে আপনার পাশেই থাকবো। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, সিচি কিনের কাছে আসল লকেটটা দিয়ে দেয়। কিন তখন বলে, এটাও আবার নকল না তো? সিচি তখন বলে, তুমি প্রিন্স জিহাংকে দিয়ে এটা পরীক্ষা করিয়ে দেখতে পারো, হানসেং এটা ফেরত দিয়ে দিয়েছে, কারণ অনেক দিন হয়ে গেলেও ও এই লকেটের কোনো কুল কিনারা করতে পারেনি। আর তাছাড়া এটা সামান্য একটা প্রমাণ, তাই ও চায় না এই কারণে আমি তোমার কাছে আটকে থাকি। তুমি তোমার লকেট পেয়ে গিয়েছো, এবার আমার বোন আর আমার চেহারা ফেরত দাও। কিন্তু তখন বলে, অবশ্যই, যাও, ওই রুমে তোমার বোন আছে। সিচি খুশি হয়ে দৌড়ে সেই রুমের দিকে যেতে থাকে। তবে পিছু পিছু কিনও যেতে থাকে একটা ছুরি হাতে, আর হঠাৎই ও সিচির উপর আক্রমণ করে দেয়। কিন্তু সিচি ওই ছুরিটা ধরে ফেলে। কিন প্রচন্ড রাগ নিয়ে বলছিল, কেন আমি তোমাকে আমার জীবন থেকে তাড়াতে পারি না? তুমি সবসময় কোনো না কোনো ভাবে আমার জীবনে এসে হাজির হও। সিচি তো বুঝতে পারে না কিন কি বলছে। এরই মধ্যে সেখানে হানসেং দৌড়ে আসে। তবে হানসেং দৌড়ে আসতে আসতে জিহাং কিনের মাথায় আঘাত করে দেয়, আর কিনের গলায় ছুরি ধরে বসে। হানসেং দৌড়ে এসে সিচিকে বলে, তুমি ঠিক আছো তো? সিচি আগে জিহাংকে বলে, ওই আসল কিন, তুমি যার গলায় ছুরি ধরেছ। জিহাং কিনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে, এটা হতে পারে না। আর কিনও অবাক হয়ে বলছিল, তুমি অন্য একটা মেয়ের জন্য আমার গলায় ছুরি ধরতে পারলে?
হানসেং সিচিকে বলে, চলো দ্রুত এখান থেকে বের হয়ে যাই। সিচি তখন বলে, ভিতরে আমার বোন আছে, আগে তাকে নিয়ে নি। ওরা দ্রুত যায় সিচির বোনের খোঁজে। এদিকে জিহাং অবাক হয়ে কিনের দিকে তাকিয়ে আছে। কিন জিহাংকে বলে, ছোটবেলা থেকে এই পর্যন্ত শুধুমাত্র আমি তোমার পাশে ছিলাম, তুমি কি আমাকে চিনতে পারোনি? শুধুমাত্র আমিই ছিলাম, অন্য কেউ না। জিহাং তখন বলে, তুমি পাগল। কিন বলে, অবশ্যই আমি পাগল, তবে আমি তোমার জন্য পাগল হয়েছি। আর এরপর জিহাংয়ের হাত টেনে ধরে বলে, কই মারো। কিন্তু জিহাং ছুরিটা ফেলে দেয়। এদিকে হানসিং আর সিচি ভিতরে গিয়ে দেখতে পায় সিচির বোন ঘোস্ট ডাক্তারকে মেরে ফেলেছে, যে ওদের চেহারা পাল্টে দিয়েছিল। আর এখানেই সিন কাট হয়। এরপরে দেখা যায় সিচি ওর বোনকে নিয়ে এসেছে, কিন্তু সিচির বোন প্রচন্ড পাগলামি করছে, কোনো মেইড তার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। সিচি তখন খাবার নিয়ে ভেতরে যায়, আর ওর বোনকে বলে যে আমি তোমার বোন, আমি আসল কিন না। কিন আমার চেহারার সাথে নিজের চেহারা পাল্টে দিয়েছে। এটা শুনে সিচির বোন অবাক হয়ে তাকিয়ে থাকে। সিচি আস্তে আস্তে ওর বোনের কাছে যায়। সিচির বোন তখন অবাক হয়ে বলে, আমি তো তোমার বোন না, আমি তো আসল কিন। মানে বুঝতে পারছেন, এতক্ষণ যাকে কিন মনে করে এসেছেন, সে অনেক আগেই এই মেয়েটার থেকে তার চেহারা চেঞ্জ করে নিয়ে কিনের হয়ে জীবনযাপন করছিল। যেহেতু কিন প্রাইম মিনিস্টারের মেয়ে, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করত, আর তাই ওই মেয়েটি আগেই এর চেহারা চেঞ্জ করে নিয়েছিল। এটা শুনে তো সিজি আকাশ থেকে পড়ে। ওই ছিল আসল কিন, এবং ছোটবেলাতেই ওর চেহারা চেঞ্জ করে নেওয়া হয়েছিল। সিজি তখন বলে, আমি তো তোমার পিঠে পিস ব্লসমের ট্যাটু দেখেছিলাম। কিন তখন বলে, আমাকে কিডন্যাপ করার পর আমার চেহারা নিয়ে নেওয়া হয়, আর তারপরে আমার পিঠে ওই পিস ব্লসমের ট্যাটু রেখে দেওয়া হয়। সাথে ওই মেয়েটি তার পিঠ থেকে পিস ব্লসমের ট্যাটু রিমুভ করে ফেলে। মানে ওই মেয়েটি তার সাথে আমার পরিচয় চেঞ্জ করে দিয়েছে। সিজি প্রচন্ড মন খারাপ নিয়ে রুম থেকে বের হয়ে আসে। আরো ভাবতে থাকে আসলে ব্যাপারটা ঘটেছে কি, এবং চিন্তা করতে করতে সিচি বুঝে যায় এতদিন কিন রূপে যাকে সিচি চিনে এসেছে, সেই আসলে সিচির বোন, যাকে সিচি এত বছর ধরে খুঁজছে। আর এই কারণেই সিচির বোনের সম্পর্কে সে এত কিছু জানতো। সেখানে হানসেং আসে, আর সিচি হানসেংকে বলে, আমি এতদিন যাকে কিন বলে জেনে এসেছি সেই আমার বোন। হানসেং তখন বলে, তুমি এটা কিভাবে বুঝলে? এরই মধ্যে একজন মেইড এসে খবর দেয় বাইরে কেউ একজন সিচির সাথে দেখা করতে এসেছে। আর দরজা খুলে দেখা যায় সেটা সিচির বোন। সিচি ওর বোনকে জিজ্ঞাসা করে, কেন তুমি তোমার পরিচয় পাল্টে ফেলেছো? সিচির বোন তখন বলে, বাবা মা মারা যাওয়ার পর তুমি আমার কাঁধে একটা বোঝা হয়ে গিয়েছিলে। আমি নিজেই ছোট ছিলাম, নিজের দায়িত্ব পালন করতে পারতাম না। সেখানে তোমাকে খাওয়ানো, তোমার দেখাশোনা করা আমার কাঁধে অনেক বড় একটা দায়িত্ব হয়ে গিয়েছিল। তাই আমি চাচ্ছিলাম তোমার থেকে নিস্তার পেতে। আর তার উপর এই অভাবী গরিবের জীবন আমার ভালো লাগছিল না। তাই আমি প্রাইম মিনিস্টারের মেয়ের সাথে নিজের চেহারা চেঞ্জ করে নিই। আর তার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমি ছোটবেলা থেকে তার সমস্ত বিপদ আপদ একা হাতে সামলেছি। তার জীবন একদমই সহজ ছিল না। এটা বলতে বলতে সিচির বোন সেখান থেকে চলে যাচ্ছিল। আর যাওয়ার সময় বলে, তোমারও আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমার জন্যই তুমি তাকে বিয়ে করতে পেরেছো। হানসেং এর কথা বলছিল আর কি। এর মধ্যে হানসেং সেখানে চলে আসে, আর সিচির বোনকে বলে যে কোনোভাবে প্রিন্স জিহাংকে বোঝাতে, যেন প্রিন্স জিহাং রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে ক্রাউন প্রিন্সের মৃত্যুর ব্যাপারে। কারণ সবাই এখন মনে করছিল জিহাং এই ক্রাউন প্রিন্সকে মেরে ফেলেছে। যদি জিহাং বাঁচতে চায় তাহলে যেন রাজার সাথে দেখা করে। সিচির বোন তখন বলে, জিহাং এর যদি কিছু হয় আমি কোনোদিন তোমাদের ক্ষমা করব না। এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে জিহাং পাগলের মতো কিছু একটা খুঁজছে। সিচির বোন দৌড়ে এসে জিজ্ঞাসা করে, তুমি কি খুঁজছো? তোমাকে এখন রাজার কাছে যেতে হবে। জিহাং তখন বলে, আমি ওই লকেটটা খুঁজছিলাম, যেটা আমি আমার বাচ্চাকে দেবো বলে কিনেছি। তুমি কি সেই লকেটটা দেখেছো? খুঁজতে খুঁজতে বালিশের নিচে সেই লকেটটা পেয়ে যায়। আর লকেটটা পেয়ে জিহাং প্রচন্ড খুশি হয়ে যায়। সিচির বোন তখন বলে, তুমি এগুলো বাদ দাও, আগে যাও রাজার সাথে দেখা করতে, রাজা তোমার জন্য অপেক্ষা করছে। জিহাং তখন বলে, এখন আমার আগে ওর কাছে যেতে হবে, ওকে এই লকেটটা দিতে হবে। এখন যদি আমি ওর সাথে দেখা করতে না পারি, আমি হয়তো কখনোই ওকে আর দেখতে পাবো না। সিচির বোনকে উপেক্ষা করে জিহাং দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। আর সিচির বোন কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমাকে এখন আগে নিজের জীবনের কথা ভাবতে হবে। তবে কে শোনে কার কথা। জিহাং চলে আসে জেনারেল ম্যানশনে। সিচি তো জিহাংকে দেখে ভয় পেয়ে যায়। ও বলছিল, আপনার তো এখন রাজার সামনে থাকার কথা। জিহাং বলে, চলো আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি। এটা বলেই সিচিকে টানতে টানতে প্যালেস থেকে বের করে নিয়ে আসে। সিচি বলছিল, আমি তো কিন্না। জিহাং বলে, আমি জানি তুমি কিন্না।
তবে প্যালেস থেকে বের হতে হতেই হানসেং এর গার্ডরা ওদেরকে ঘিরে ধরে। হানসেং জিহাংকে বলে সিচিকে ছেড়ে দাও, কিন্তু জিহাং সিচির গলায় ছুরি ধরে বলে আমাদেরকে এখান থেকে যেতে দাও, আমি ওকে অন্য কোথাও নিয়ে যাব। হানসেং তখন প্রস্তুতি নিচ্ছিল জিহাংকে তীর মারার। যে বিষয়টা সিচি বুঝতে পারে, ও তখন জিহাং এর সামনে চলে আসে আর হানসেংকে বলে একটু অপেক্ষা করো। সিচি ঠান্ডা মাথায় জিহাংকে বলে আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আগে আপনি রাজার সাথে দেখা করুন, আগে নিজের জীবন বাঁচান। আপনি যদি এখন রাজার সাথে দেখা না করেন, সবাই তো আপনাকে ক্রাউন প্রিন্সের হত্যাকারী মনে করবে। জিহাং তখন বলে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, প্রশ্নগুলো করা শেষে আমি চলে যাব। সিচি জিজ্ঞাসা করে আপনি কি বলতে চান। জিহাং বলে তোমার নাম কি। সিচি তখন বলে আমার নাম সিচি। জিহাং জিজ্ঞাসা করে তুমি কি খেতে পছন্দ করো, তুমি আগে কি কাজ করতে। সিচি তখন বলে আমি মিষ্টি খেতে পছন্দ করি, আর আমি আগে একজন পেইন্টার ছিলাম। জিহাং মুচকি হাসে আর তারপর বলে শেষ একটা প্রশ্ন, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছো। সিচি তখন হানসেং এর দিকে তাকায়। জিহাং বলে আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। জিহাং তখন বলে আমি ক্রাউন প্রিন্সকে মারিনি, তবে আমি ওর মৃত্যুর জন্য দায়ী। ক্রাউন প্রিন্স তো অসুস্থ ছিল, একবার ও অসুস্থ হয়ে শ্বাসকষ্টে ভুগছিল। ওই সময় জিহাং ক্রাউন প্রিন্সের সাথেই ছিল। ক্রাউন প্রিন্স তার ওষুধ নেওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করছিল, তবে জিহাং সেই ওষুধটা ক্রাউন প্রিন্সের কাছ থেকে নিয়ে নেয়। মানে ক্রাউন প্রিন্স অসুস্থতার জন্যই মারা গিয়েছে, তবে জিহাং তাকে ওষুধ দিয়েছিল না। তাই জিহাং মনে করে ক্রাউন প্রিন্সের মৃত্যুর জন্য সেই দায়ী। সিজি তখন বলে যাই হোক, কিন্তু আপনি তো আর মারেননি, আপনি প্যালেসে গিয়ে সবকিছু স্বীকার করুন। জিহাং তখন বলে কখনোই না, তুমি তো আমাকে চিনতেই পারোনি। এটা বলে ও সিজিকে ধাক্কা দিয়ে হানসেং এর দিকে এগিয়ে দেয়। হানসেং দ্রুত সিজিকে ধরে ফেলে, তবে সিজি হানসেংকে বলে ওকে আটকাও, ও আত্মহত্যা করতে যাচ্ছে। কিন্তু বলতে না বলতে জিহাং নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর সেখানেই লুটিয়ে পড়ে। এতক্ষণে সিচির বোনও সেখানে চলে এসেছে। ও দৌড়ে এসে দেখতে পায় জিহাং অলরেডি মারা গিয়েছে। আর জিহাং মারা গিয়েছে দেখে তো ও প্রচন্ড কান্না করতে থাকে। সিচি ওর বোনের কাছে আসতে চাচ্ছিল, কিন্তু সিচির বোন একটা ছুরি ওর দিকে ধরে আর বলে তুমি আমার কাছে আসবে না, এই চেহারা আমি তোমাকে পরবর্তী জীবনে ফেরত দিব। এটা বলে ওই ছুরিটা নিজের গায়ে ঢুকিয়ে দেয়, মানে ও আত্মহত্যা করে ফেলে। আর সেখানেই সিচির বোন এবং জিহাং দুজনেই মারা যায়। সিচি তো প্রচন্ড কান্না করে, তবে হানসেং সিচিকে ধরে রাখে। এরপর আমাদের বেশ কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। সিচির একটা মেয়ে হয়েছে, যার নাম ফুবাও। ফুবাওকে ইয়ান কোলে নিয়ে সামলাচ্ছিল, তবে ফুবাও প্রচন্ড কান্না করতে থাকে। হানসেং এর একজন গার্ড ছিল দাঙ্গুই। দাঙ্গুই ফুবাওকে নিতে চাচ্ছিল, কিন্তু ইয়ান তাকে দিচ্ছিল না। এর মধ্যে ফুলিং এসে ঝাড়ি মেরে বলে একটা বাচ্চাকেও আপনারা সামলাতে পারেন না, দিন দিন আমার কাছে দিন। ফুলিং ওই বাচ্চাটাকে কোলে নিয়ে শান্ত করতে থাকে, কেননা হানসেং এবং সিচি বাইরে গিয়েছিল ইয়ানবাওকে নিয়ে ঘোরার জন্য। দেখা যায় হানসেং সিচি আর ইয়ানবাও বাজারের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছে। সিচি তখনও ওর বোনের কথা চিন্তা করে মন খারাপ করছিল। হানসেংকে জিজ্ঞাসা করছিল পরবর্তী জীবনে কি আমার বোন তার ভালোবাসার মানুষ প্রিন্স জিহাংকে পেয়েছে, ওরা কি একসাথে ভালো আছে। হানসেং তখন বলে হয়তো ভালো আছে, আমাদের দুনিয়ার বাইরে অন্য কোনো দুনিয়ায়। আর তারপর হানসেং ওদের দুজনের জন্য চকলেট কিনতে একটু দূরে যায়। তখনই সিচি কল্পনায় দেখতে পায় ওর বোন আর প্রিন্স জিহাং দুজনে একসাথে বেশ খুশি আছে, মানে হ্যাপি কাপলের মতো জীবনযাপন করছে। এটা দেখে সিচির অনেকটা ভালো লাগে। এরই মধ্যে হানসেং সেখানে ফিরে আসে আর সিচিকে রাস্তার দিকে একধারে তাকিয়ে থাকতে দেখে হানসেং ও সেদিকে তাকায়। সিচি তখন বলে একই চেহারার অনেকগুলো মানুষকে দুনিয়াতে হয়, আমি কি এটা কল্পনা দেখছি নাকি সত্যি আমার বোন প্রিন্স জিহাং এর সাথে আছে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সিচির চেহারা কেন চেঞ্জ করা হলো না। চেঞ্জ করা হয়নি কারণ আসল প্রাইম মিনিস্টারের মেয়ে ঘোস্ট ডাক্তারকে অলরেডি মেরে ফেলেছিল, আর ওরা তো জানতো না এই চেহারা কিভাবে চেঞ্জ করা যায়। শুধুমাত্র সিচির বোনই জানতো, যে অলরেডি মারা গিয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো ড্রামাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।